হ্যালো এভরিওয়ান। ইলেকট্রিসিটি নিয়ে সবার প্রবলেম, এত জটিল জটিল রেজিস্ট্যান্সের প্রবলেমগুলো কী করে সলভ করব, ওহমের সূত্র থেকে আমরা কী করে রেজিস্ট্যান্সের প্রবলেম সলভ করব, তারপরে বাড়িতে যে কারেন্ট আসে, কারেন্টের যে বিল আসে, বিলটা কী করে ক্যালকুলেট করব আমরা, আমাদের বাড়িতে দুটো ফ্যান চলছে, দুটো লাইট জ্বলছে, তার জন্য কতখানি বিল আসবে, সেই বিল কী করে ক্যালকুলেট করব, অ্যামমিটার ভোল্ট মিটার এগুলো দিয়ে কী মেজার করা হয়, হ্যাঁ, তাহলে ভোল্টেজ কি, পোটেনশিয়াল ডিফারেন্স আর ভোল্টেজের মধ্যে পার্থক্য আছে কি না, এই সেম জিনিস, এই যে নানা কিছু কনফিউশন, ফিউজ তার কী দিয়ে তৈরি, প্রত্যেকটা জিনিস আজকে আমরা ক্লিয়ার করব। যারা এখনও ঠিকমতো পড়াশোনা করনি, ভাবছো যে মনে করছো যে কি করে আমরা ফাইনাল পরীক্ষায় এক্সাম দেব, তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, পুরো ভিডিওটা ভালো করে দেখো, সমস্ত কিছু কভার করব একটা ভিডিওর মধ্যে, সমস্ত কিছু কভার করব। এবং এটাকে আমি বুলেট শট নাম দিয়েছি, তার মানে হচ্ছে কি এইটুকুনি যদি তুমি করে যাও আর কিছু করতে হবে না, মানে এর বাইরে থেকে কিছুই আসবে না, 100% তুমি এর বাইরে থেকে আসবে না, আমি এটা বলে দিতে পারি। যা কনসেপ্ট আমি এখানে শেখাবো তার মধ্যেই পড়ে যাবে। তো ভালো করে কোশ্চেনগুলো দেখো, ভালো করে কনসেপ্টগুলো ডেভেলপ করে দাও এখান থেকে, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা যেটা ডিসকাস করবো, চার্জ মানে কি, চার্জ হচ্ছে কি কোনো একটা অবজেক্টের প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি। চার্জ কি, যে কোনো একটা অবজেক্ট ধরো তুমি, সেই অবজেক্টের কি ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে তোমার চার্জ। এটা কি তাহলে একটা ফিজিক্যাল প্রপার্টি, রাইট, ফিজিক্যাল প্রপার্টি অফ অ্যান অবজেক্ট, অফ আ বডি, রাইট, বডি বা অবজেক্ট যা খুশি বলতে পারো তুমি। মানে যে কোনো অবজেক্টের একটা ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে তোমার চার্জ। যেরকম ধরো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, তোমার নাম, একটা তুমি মানুষ, তাই তো, তোমার একটা নির্দিষ্ট নাম রয়েছে, তোমার নাম ধরো শ্যাম, তোমার নাম শ্যাম। তাহলে কেউ তোমাকে যদি খুঁজতে আসে, তাহলে কিভাবে খুঁজবে, তোমার নাম বলবে যে এই শ্যাম নামের কোনো বালক কি এই গ্রামে থাকে, তাহলে কি তোমাকে জানতে গেলে তোমার কিছু প্রপার্টি তাকে জানতে হবে, তাই না। তোমাকে চিনতে গেলে, তোমাকে খুঁজে পেতে গেলে তার কিছু প্রপার্টি জানতে হবে। সেরকমই এই যে চার্জ, মানে চার্জ কি একটা প্রপার্টি, ঠিক আছে, কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বডির কি প্রপার্টি হচ্ছে তোমার চার্জ। ক্লিয়ার হয়েছে। এবার চার্জটা কী করে আসে সেটা একটুখানি দেখে নাও। ধরো আমরা সবাই অ্যাটম জানি, মোটামুটি আমরা সবাই অ্যাটম জানি। অ্যাটমে কী হয়, ভেতরে থাকে নিউক্লিয়াস, অ্যাটমের ভেতরে নিউক্লিয়াস থাকে, এবং কি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন রিভলভ করে, রাইট, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন রিভলভ করে। ধরো সাপোজ এইখানে এই ইলেকট্রন রয়েছে, আর এইখানে ধরো ইলেকট্রন রয়েছে, ওকে। তাহলে ইলেকট্রনগুলো রিভলভ করছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, দেখো যে নিউক্লিয়াসের ভেতরে কি থাকে, নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন আর নিউট্রন থাকে, রাইট, প্রোটন আর নিউট্রন থাকে। ধরো একটা অ্যাটম তুমি কনসিডার করেছো, যে অ্যাটমের নিউক্লিয়াসের ভেতরে রয়েছে 4টে প্রোটন। কতগুলো প্রোটন রয়েছে, 4খানা প্রোটন রয়েছে। ঠিক একই রকমভাবে নিউক্লিয়াসের ভেতরে যদি 4টে প্রোটন থাকে, তাহলে তুমি বলতে পারো তার যে অরবিটগুলোতে কি 4টে ইলেকট্রন থাকবে। ক্লিয়ার হয়েছে। তবে কি পুরো সিস্টেমটা নিউট্রাল থাকবে, কারণ ইলেকট্রনের যদি আমরা চার্জ দেখি, সেটা কত হয়, -1.6 × 10⁻⁻19 কুলম্ব হচ্ছে তোমার চার্জের ইউনিট। আর যে প্রোটনের চার্জ তোমার +1.6 × 10⁻⁻19 কুলম্ব। মানে কি ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, আর প্রোটনের চার্জ তোমার পজিটিভ চার্জ, ওকে। তাহলে দেখো 4টে যদি প্রোটন নাও আর 4টে যদি ইলেকট্রন নাও, তাহলে কি দুজনেই কি সেম হয়ে গেল, তাহলে কি নিউট্রাল হয়ে গেল না। এটা নেগেটিভ 4খানা ইলেকট্রন আর পজিটিভ 4খানা ইলেকট্রনিক চার্জ, তাহলে কি পুরো সিস্টেমটা নিউট্রাল হয়ে গেল। তাহলে একটা অ্যাটম কিন্তু ইন জেনারেল কি থাকে, নিউট্রাল অবস্থা থাকে, নিস্তরিত অবস্থায় থাকে। ক্লিয়ার হয়েছে। এইবার ঘটনাটা কি ঘটালাম দেখো, ধরো একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে চলে গেল, তাহলে এখানে কি হলো, একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হলো, এখানে একটা ইলেকট্রনের কি ঘাটতি সৃষ্টি হলো। তাহলে ছিল দেখো, মানে নিউক্লিয়াসের ভেতরে 4টে প্রোটন ছিল, 4টে ইলেকট্রন ছিল অরবিটগুলোতে, বাট একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে এখানে 3টে ইলেকট্রন পড়ে আছে, রাইট, একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে কি 3টে ইলেকট্রন পড়ে আছে। তাহলে দেখো কোন চার্জের প্রাধান্য বেশি, পজিটিভ চার্জের প্রাধান্য বেশি না,
তাহলে এই অ্যাটমটা তখন কি হয়ে যাবে, পজিটিভ চার্জ হয়ে যাবে। অ্যাটম তখন কি হয়ে যাবে, পজিটিভ চার্জ হয়ে যাবে। বুঝতে পারলে? কারণ কি প্রোটনের প্রাধান্য এখানে বেশি, ইলেকট্রন কম রয়েছে, তাই না? তাহলে 3টে ইলেকট্রন আর এখানে 3টে প্রোটন মিলে কি নিউট্রাল হয়ে যাবে, নিস্তড়িত, মানে তারা ব্যালেন্স করে নেবে। বাট একটা প্রোটন কিন্তু বেশি থাকছে, তাই না? তাহলে কি প্রোটনের চার্জ তো পজিটিভ চার্জ, তাহলে সিস্টেমটা কী হয়ে গেল, পজিটিভ চার্জ হয়ে গেল। কিন্তু যদি ঘটনাটা উল্টো হতো, যে না বাইরে থেকে একটা ইলেকট্রন ভেতরে ঢুকলো, এখানে একটা ছিল আবার কি আরেকটা ঢুকে গেল, তাহলে কি 5টা হয়ে গেল না? তাহলে 5টা ইলেকট্রন হয়ে গেল আর 4টে প্রোটন ছিল। তাহলে এবার দেখো কার প্রাধান্য বেশি, ইলেকট্রনের প্রাধান্য বেশি। তাহলে ইলেকট্রনের প্রাধান্য বেশি হলে কি ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে সেই সিস্টেমটা তখন কী হয়ে যাবে, নেগেটিভ চার্জ হয়ে যাবে। বুঝতে পারলে? তখন সেটা কী হবে, নেগেটিভ চার্জ হবে, সেটা নেগেটিভ চার্জ। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে চার্জ আমরা দেখতে পাচ্ছি দুই প্রকার হয়, এক পজিটিভ চার্জ আর এক কি নেগেটিভ চার্জ। এখানে ইন্টারেস্টিং ব্যাপার কি, পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে, হ্যাঁ সরি, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ মানে অপোজিট চার্জ পরস্পরকে আকর্ষণ করে, বাট সেম চার্জ সবসময় কি বিকর্ষণ করবে, মানে পজিটিভ চার্জ পরস্পরকে রিপেল করবে মানে বিকর্ষণ করবে, নেগেটিভ চার্জ পরস্পরকে রিপেল করবে মানে বিকর্ষণ করবে। যেরকম ইমাজিন করতে পারো এভাবে, পজিটিভ চার্জকে তুমি ছেলে ধরে নাও, ছেলে, আর নেগেটিভ চার্জকে তুমি মেয়ে ধরে নাও, এটা গার্ল এটা বয়, এটা পজিটিভ এটা নেগেটিভ। ওকে, তাহলে কি হয়, ছেলে আর মেয়েই কিন্তু বিবাহিত মানে বিয়ে করে আর কি, তার মানে কি এরা পরস্পর কিন্তু অ্যাট্রাকটিভ হবে, তাই না? ছেলে মেয়ের দিকে অ্যাট্রাকশন থাকে আর মেয়ের ছেলে দিয়ে অ্যাট্রাকশন থাকে, এটাই ন্যাচারাল, তাই তো? তাহলে কি পরস্পর অ্যাট্রাক্ট করে, হ্যাঁ। বাট মেয়ে পরস্পরকে অ্যাট্রাক্ট করবে না, রিপেল করবে, তারা অ্যাট্রাকশন থাকবে না সেখানটায়। ছেলে পরস্পর অ্যাট্রাকশন থাকবে না, তাই না? সেখানে রিপেলশন থাকবে। তাই আমরা বলি কি পজিটিভ রিপেল করে, নেগেটিভ রিপেল করে, মানে সমজাতীয় চার্জ পরস্পরকে রিপেল করে, বাট অপোজিট জাতীয় মানে বিপরীত জাতীয় যে চার্জ তারা পরস্পরকে আকর্ষণ করে। জিনিসটা বোঝাতে পারলাম? আচ্ছা, চার্জের ইউনিট কী হবে, চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব, বিজ্ঞানিক কুলম্বের নাম অনুসারে কুলম্ব বলা হয়ে থাকে। চার্জের যে ইউনিট সেটা কী হবে তাহলে, কুলম্বকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তাহলে এখানে তুমি লিখবে কুলম্ব, সি, হ্যাঁ, কুলম্ব, বিজ্ঞানিক কুলম্বের নাম অনুসারে বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে চার্জ দু প্রকার বললাম, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ হয়ে গেল। আচ্ছা, এই যে চার্জ হচ্ছে তোমার কনজারভেশন ল মেনে চলে। চার্জের কনজারভেশন ল কী বলছে, চার্জকে কখনো সৃষ্টিও করা যায় না, কখনো ধ্বংস করা যায় না, মানে চার্জ কি কনজার্ভড, মানে ইউনিভার্সে আগে যা চার্জ ছিল এখনও তাই চার্জ রয়েছে, মানে চার্জটাকে আমরা সৃষ্টিও করতে পারি না, ধ্বংসও করতে পারি না। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার কি চার্জের কনজারভেশন রুল। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট একটা যে পয়েন্ট সেটা হচ্ছে তোমার কি কোয়ান্টাইজেশন অফ চার্জ, চার্জের কোয়ান্টাইজেশন। এটার মানে কি, কোয়ান্টাইজেশন মানে কি, যেটাকে আর ভাঙা যাবে না। যেরকম ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো আমাদের কাছে এখন সবচাইতে ক্ষুদ্রতম যে টাকা সেটা কত, 1 টাকা। তো 1 টাকার কম টাকা কিন্তু আর নেই। 1 টাকার কম টাকা কি আছে, 50 পয়সা কি এখন চলে না, এখন কি 1 টাকা, মিনিমাম যে টাকা সেটা কি 1 টাকা। এবার তুমি যত টাকাই বলো না কেন, সব টাকায় কিন্তু 1 টাকার ইন্টিজার মাল্টিপল পাচ্ছ তুমি। 1 হতে পারে, সেটা 100 হতে পারে, সেটা 200 হতে পারে, সেটা 400 হতে পারে, সেটা 1 কোটি হতে পারে। তার মানে কি, এই যে 1 টাকার ইন্টিজার মাল্টিপল ফর্মে পাচ্ছ তুমি, এটা কি, এটা ইন্টিজার, ঠিক আছে? আর এই যে 1 টাকা, এই 1 টাকায় কি, এটা কোয়ান্টাইজেশন, এটা কোয়ান্টাইজড। বুঝতে পারলে? তাহলে 1 টাকাটা কি কোয়ান্টাইজড, মানে এর থেকে ক্ষুদ্রতম কিছু নেই, এটাই ক্ষুদ্রতম, এবং এইটার ইন্টিজার মাল্টিপল ফর্মে তুমি সমস্ত কিছু পাচ্ছ তুমি, এটাকে বলে কোয়ান্টাইজড। বুঝতে পারলে? যেরকম ধরো তুমি দোকানে বই কিনতে গেলে, তুমি কিন্তু একটা বই কিনতে পারো, অথবা 2টো বই কিনতে পারো, অথবা তুমি 3টে বই কিনতে পারো, কিন্তু তুমি যদি বলো যে বইয়ের অর্ধেক মানে কিনবে, তুমি দেবে না, দোকানদার কিন্তু জুতো ছেড়ে মারবে, তাই না? অর্ধেক বই কিন্তু তোমাকে দেবে না, তোমাকে হয় নিতে হবে একটা বই, না হলে পরে 2টো বই, একটা বই নিতে হবে, তোমাকে অর্ধেক বা একটা পাতা কিন্তু ছিঁড়ে তোমাকে দেবে না। তাহলে এই যে একটা বইটাই কি কোয়ান্টাইজড, কথাটা বুঝতে পারছো? মানে ওর থেকে ছোট তুমি মানে নিতে পারবে না, পসিবল নয়।
তাহলে তুমি কি ওই একটা বইয়ের ইন্টিজার মাল্টিপল ফর্মে নিতে পারো। তুমি একটা পেন কিনতে গেলে একটা পেনই তোমাকে কিনতে হবে, কিন্তু অর্ধেক পেন তোমাকে দেবে না। তো যে একটা পেন ওইটা হচ্ছে তোমার কোয়ান্টাইজড। তাহলে চার্জের কোয়ান্টাইজেশনে কি হয়, ইলেকট্রন হচ্ছে তোমার কি ফান্ডামেন্টাল চার্জ হয়, ইলেকট্রনিক চার্জ, ইলেকট্রনিক চার্জ, ইলেকট্রনিক চার্জ সেটা কি ই হয়। ই এর মান কত দেখলাম আমরা, -1.6 × 10⁻⁻19 কুলম। ক্লিয়ার হয়েছে? এটা ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, মানে এই যে ইলেকট্রনের যে চার্জটা এটাই সবচাইতে ক্ষুদ্রতম চার্জ হিসেবে ধরা হয়ে থাকে। পরবর্তী সময় গিয়ে পড়বে কোয়ার্ক রয়েছে, মানে ইলেকট্রনের ফ্র্যাকশন চার্জও পাওয়া যায়, সেটা আলাদা ব্যাপার, সেটার দিকে আমরা যাচ্ছি না। আমরা জাস্ট এই লেভেলে পড়তে গেলে এইটুকুনি পড়ি আমরা, ঠিক আছে? কি যে ইলেকট্রনের চার্জ এটাই কি ফান্ডামেন্টাল চার্জ, এর থেকে ছোট চার্জ নেই। আমি কিন্তু ভেতর দিকে ঢুকছি না, কোয়ার্কের দিকে যাচ্ছি না আমরা, সেটা আলাদা প্রশ্ন, আলাদা জিনিস এটা। তাহলে এই যে ইলেকট্রনের চার্জের ইন্টিজার মাল্টিপল ফর্মে তুমি চার্জ পাবে। এখানে যে তুমি এনটা লিখেছো না, এনটা কি, এনটা তোমার ইন্টিজার, এটা তোমার ইন্টিজার। ওকে, এর ভ্যালুটা হতে পারে 1, 2, 3, 4 এইভাবে ডট 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 চলবে। আর এখানে যে ইলেকট্রনের চার্জ তোমার -1.6 × 10⁻⁻19 কুলম। এই মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে, নেগেটিভ চার্জ। হ্যাঁ, বা তুমি এখানে এটা মাইনাস না দিয়ে জাস্ট এখানে ইলেকট্রনে মাইনাস করে দাও, বুঝতে পারলে এইটা। হ্যাঁ, তাহলে ইলেকট্রনের যে চার্জ তার ইন্টিজার মাল্টিপল ফর্মে তুমি যে চার্জটা পাও, মানে মাল্টিপল ফর্মে তুমি চার্জটা পাবে, যে কোনো চার্জ, 1 কুলম বলো, 2 কুলম বলো, 3 কুলম বলো। তোমাকে ধরো একটা প্রশ্ন করা, এখান থেকে একটা এক্সাম্পল তুমি করো। একটা এক্সাম্পল ধরো, তোমাকে বললো কিউ এর ভ্যালু কত, 2 কুলম। তাহলে এখানে কতগুলো ইলেকট্রন রয়েছে এটা তুমি বের করো, এরকম কিন্তু কোশ্চেনও দেওয়া হয়ে থাকে। তাহলে এখানে তুমি কী করবে, জাস্ট এই কোয়ান্টাইজেশন অফ চার্জ তুমি অ্যাপ্লাই করে দেবে। তাহলে কিউ ইকুয়াল টু +-n × e করে দেবে, রাইট? তাহলে এন এর মান তুমি এখান থেকে ক্যালকুলেট করবে, কারণ ইলেকট্রনের মান তুমি জানো, কিউ এর মান তোমাকে বলে দিয়েছে, জাস্ট এখান থেকে এন এর মান ক্যালকুলেট করে নাও। তাহলে কিউ ইকুয়াল টু n × e, তাহলে n ইকুয়াল টু q/e হবে। কিউ বলে দিয়েছে 2 কুলম, আর ইলেকট্রনের চার্জ কত হয়, 1.6 × 10⁻⁻19 কুলম। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে ক্যালকুলেট করলে তোমার কি এন এর ভ্যালু দিয়ে দেবে, বুঝতে পারলে? তাহলে এইরকম কোশ্চেনে কিন্তু করা হয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব, কারেন্ট কাকে বলে? এই যে চার্জ তুমি পড়লে না, চার্জের ফ্লো, মানে চার্জটা যে মুভ করছে, এই চার্জ মুভ করলে আমরা কারেন্ট পাই, চার্জ মুভ করলেই আমরা কারেন্ট পাই। চার্জ যখন একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করে তখন আমরা কারেন্ট পাই। তাই এখানে বলেছি দেখো, মানে রেট অফ ফ্লো অফ পজিটিভ চার্জ, অবশ্যই পজিটিভ চার্জ, হ্যাঁ, পজিটিভ চার্জ যদি ফ্লো করে তখন আমরা কারেন্ট পাই। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কারেন্টের যদি ডেফিনেশন লিখি এখানে, তাহলে কি লিখতে পারি, যে I ইকুয়াল টু Q/T। তাহলে এটা হচ্ছে তোমার কি কারেন্টের ডেফিনেশন। ক্লিয়ার হয়েছে? তাহলে I ইকুয়াল টু Q/T, কারণ রেট অফ ফ্লো বলেছি, সময় সাপেক্ষে আধানের যে মানে ফ্লো হচ্ছে সেটাকেই বলবো আমরা, মানে পরিবর্তন হচ্ছে সেটাকেই বলবো আমরা কারেন্ট। আমরা ইন জেনারেল যদি এটাকে লিখতে চাই, ইন জেনারেল, সেটা কেমন হয়ে থাকে, যে I ইকুয়াল টু dq/dt। এটা খুবই ইম্পর্টেন্ট। হয়তো এখানে তোমাদের কোশ্চেন দেবে না, এখান থেকে ডিরেক্ট হয়তো কোশ্চেন দেবে, এটাতে হয়তো কোশ্চেন দেবে না। মানে এটা কি ডেরিভেটিভ লিখেছি আমরা, এগুলো তোমরা হয়তো জানো না, তাই আমি এখানে আর এটা বলছি না আমি, ঠিক আছে? অনেক সময় কী দেয়, চার্জটাকে কি টাইমের রেসপেক্টে, মানে টাইমের ফাংশন হিসেবে দিয়ে দেয়, হয়তো 2t² + 2t এরকম দিয়ে দিল। তাহলে এখান থেকে কারেন্ট কতখানি সেটা বের করতে পারো, তখন কি ডেরিভেটিভ করে করতে হয়। তোমরা ডেরিভেটিভ জানো না যেহেতু, আমি এদিকে যাচ্ছি না। হ্যাঁ, জাস্ট তোমাদের নর্মাল এখান থেকেই কোশ্চেন দেবে। ধরো এরকম একটা কোশ্চেন করতে পারে, ধরো 2 কুলম আধান, মানে পজিটিভ চার্জ, 2 কুলম পজিটিভ চার্জ এখন তারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে 2 মিনিট ধরে। কোশ্চেনটা তোমাদের এবিটি তো অনেকবার দিয়েছে, ধরো 120 কুলম চার্জ নিয়ে নিই আমি। তাহলে কিউ ইকুয়াল টু কত, 120 কুলম চার্জ, আর টি ইকুয়াল টু কত বলে দিয়েছে, 2 মিনিট। 2 মিনিট ধরে কারেন্ট, মানে চার্জটা ফ্লো করছে। ক্লিয়ার হয়েছে? তাহলে তুমি কি করবে, প্রথমে দেখো কারেন্ট বের করো। তাহলে কারেন্ট ইকুয়াল তুমি কি জানো, Q/T জানো। তাহলে এইখানে টাইমটাকে তুমি সেকেন্ডে নিয়ে নেবে, তাহলে 2 × 60 মানে কত, 120 সেকেন্ড।
তাহলে কিউ এর মান কত 120, টি এর মান কত আবার 120, তার কত হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এই যে কারেন্টের যে ইউনিট হয় সেটা কি হয় অ্যাম্পিয়ার, কারেন্টের ইউনিট কি হয় অ্যাম্পিয়ার, বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম অনুসারে এটা বলা হয়ে থাকে। তাহলে এরকম কিন্তু ইজি কোশ্চেন কিন্তু আসে। ক্লিয়ার হয়েছে? কিছুই না, দেখো তোমাকে চার্জ জানতে হবে আর টাইম জানতে হবে, তাহলে তুমি সেখান থেকে কারেন্ট বের করতে পারবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এই যে থার্ড যে পয়েন্টটা লিখেছে এটা কি বলছে, কারেন্টের যে ডিরেকশনটা হয় সেটা কি ইলেকট্রনের অপোজিট হয়। মানে আমি এখন কি বললাম যে ধরো একটা পজিটিভ চার্জ, কিউ একটা পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ এদিকে ফ্লো করছে, তার মানে কি বলবো কারেন্টটা এদিকে ফ্লো করছে, এদিকে কারেন্টটা ফ্লো করছে, রাইট? তাহলে আমরা আবার বলতে পারি তাহলে ইলেকট্রন যেদিকে ফ্লো করে, ইলেকট্রন যদি এদিকে ফ্লো করে তাহলে কি ইলেকট্রন এদিকে যদি ফ্লো করে তাহলে কারেন্ট কোন দিকে যাবে, কারেন্টটা ঠিক তার অপোজিট দিকে যাবে। দেখো কী করে একটুখানি জিনিসটা বুঝবে, মানে ফিজিক্সটাকে কী করে ভাববে ভালো করে বোঝো। এই ইলেকট্রনটা এখান থেকে যখন এইদিকে চলে আসছে তার মানে কি, তার মানে এইখানে ইলেকট্রনের একটা ভ্যাকেন্সি চলল না, এখানে ইলেকট্রনের একটা ভ্যাকেন্সি এখানে পাচ্ছি আমরা। ইলেকট্রনের ভ্যাকেন্সি মানে কি, সেখানে পজিটিভ চার্জ, সেখানে কি পজিটিভ চার্জ রয়েছে, বুঝতে পারছো কথাটা আমার? তার মানে কি ইলেকট্রনটা এদিকে আসছে, তার মানে পজিটিভ চার্জটা দেখো এদিক থেকে এদিকে ফ্লো করছে, মানে এখানে প্রথম ইলেকট্রন ছিল, দিয়ে এখান থেকে ইলেকট্রনটা কি এখানে চলে আসলো, আবার এখানে চলে আসলো, আবার এখানে চলে আসলো, এখানে চলে আসলো, তার মানে কি পজিটিভ চার্জটা যেন কি, মানে যখনই এখান থেকে এখানে চলে তখন পজিটিভ চার্জটা এখানে আসলো, যখন এখান থেকে এখানে আসলো তখন কি পজিটিভ চার্জটা এখানে আসলো, তাহলে পজিটিভ চার্জ যেন অ্যাজ ইফ যেন পজিটিভ চার্জ যেন এইভাবে মুভ করছে, তাই না? তার মানে কি ইলেকট্রন যেদিকে ফ্লো করে ঠিক তার অপোজিট দিকে কারেন্ট ফ্লো করে, বুঝতে পারলে? তাই ইলেকট্রন যেদিকে ফ্লো করবে ঠিক তার অপোজিট দিকে কারেন্ট ফ্লো করবে। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ম্যাথামেটিক্যালও দেখতে পারি, হ্যাঁ ওহমের সূত্র থেকে দেখা যায় এগুলো। আচ্ছা, আমরা সেই ভেতরের দিকে যাব না। তাহলে এইখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে এই যে তাহলে ডিরেকশনের কথা বললো কারেন্টের, তাহলে কারেন্ট কি, মানে একটা ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? কারেন্ট ভেক্টর কোয়ান্টিটি না কারেন্ট স্কেলার কোয়ান্টিটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে স্টার দিয়ে রাখো তোমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো, কারেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? কারেন্ট কিন্তু অবশ্যই একটা স্কেলার কোয়ান্টিটি। কারেন্ট কি, একটা স্কেলার কোয়ান্টিটি, এটা মাথায় রাখবে, কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি। এখন তুই বলবে হ্যাঁ কারেন্টের তো আমরা ডিরেকশন বলছি, আমরা একটা তার যখন আমরা নিয়ে এরকমভাবে ধরো রেজিস্ট্যান্স নিলাম, এই তার নিলাম, তার আমরা কীরকম দেখি ডিরেকশন এরকম দেখাই, এদিকে ডিরেকশন দিয়ে অ্যারো দিয়ে দেখাচ্ছি, আমরা আবার ডিরেকশন দিচ্ছি, তাহলে তো ভেক্টর হওয়া দরকার ছিল, কারণ কি ডিরেকশন রয়েছে মান রয়েছে, তাহলে তো ভেক্টর হওয়ার কথা ছিল, কিন্তু স্কেলার তুমি কেন বলছো, তাই না? তাহলে স্কেলার কেন বলছি আমি, দেখো শুধুমাত্র মান ও দিক থাকলে, অ্যাকচুয়ালি দিকে নেই, হ্যাঁ আমরা এরকম ডিরেকশন দেখাই ঠিকই কিন্তু এর কোনো নির্দিষ্ট দিক নেই। দেখো যদি কারেন্টের নির্দিষ্ট দিক থাকতো, এরকম এই দিক বরাবর আসছিল কারেন্টটা, তাহলে কি পুরোপুরি এই দিক বরাবর আসার কথা ছিল, কিন্তু এই এসে আবার এদিকে ঘুরে চলে যায়, তোমরা কি কোনো নির্দিষ্ট দিক নেই, যখন তখন দিক পরিবর্তন করে নিচ্ছে, তাই নয় কি? অ্যাকচুয়ালি শুধুমাত্র মানে ভেক্টর বলতে গেলে পরে শুধুমাত্র এই মান এবং দিক বললে হয় না, ভেক্টরে আরও কিছু প্রপার্টিস রয়েছে। হ্যাঁ, ভেক্টরের ডেফিনেশনটা মানে অ্যাকচুয়ালি 11 একরকম পড়ানো হয়, মান ও দিক থাকলেও তাকে ভেক্টর বলে, কিন্তু যখন তুমি গ্র্যাজুয়েশন হবে তখন কি ভেক্টর ডেফিনেশন আরও পাল্টাবে, যখন এমএসটি করবে তখন কি দেখবে ভেক্টর ডেফিনেশন আরও পাল্টে গেছে, বুঝতে পারলে? তো শুধুমাত্র মান ও দিক থাকলে সেটাকে ভেক্টর বলি না আমরা, ভেক্টরে কিছু অ্যালজেব্রিক রুলস রয়েছে, সেই রুলসগুলো যদি মেনে চলে কেউ তাকে বলে থাকি আমরা ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু কারেন্টের ক্ষেত্রে আমরা দেখবে কারেন্ট যোগ যখন করি আমরা, ধরো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিলো আর এদিকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিলো, তোর কতখানি পাই আমরা 7 অ্যাম্পিয়ার কারেন্ট লিখি আমরা। এই যোগ যে করি আমরা এটা কি সিম্পল যোগ করি আমরা, এখানে ভেক্টর যোগ কিন্তু করি না আমরা, এখানে আমরা কি জাস্ট সিম্পল যে বীজগণিতিক যোগ বিয়োগ সেটা করি আমরা। অ্যাকচুয়ালি কারেন্ট এই ভেক্টর অ্যাডিশন রুল মেনে চলে না, বুঝতে পারলে? তাই কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি, কারেন্ট একটা কি স্কেলার কোয়ান্টিটি, কারণ কারেন্টের কোনো নির্দিষ্ট দিক নেই প্রথম কথা, এবং কারেন্ট হচ্ছে গিয়ে তোমার মেনে চলে না, ভেক্টরের যে মানে ভেক্টর যে বীজগাণিতিক রুল সেগুলো মেনে চলে না, তাই কারেন্টকে বলে থাকি আমরা কি স্কেলার কোয়ান্টিটি, বুঝতে পারলে? কিন্তু কারেন্ট ডেন্সিটি আবার একটা ভেক্টর কোয়ান্টিটি, কারেন্ট ডেন্সিটিকে যে দিয়ে লেখা হয়, যে মানে কি কারেন্ট পার ইউনিট এরিয়া, বুঝতে পারলে?
কারেন্ট পার ইউনিট এরিয়া, একক এরিয়ার মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করছে, ডিরেকশন রয়েছে, এরিয়ার ডিরেকশনটাই তোমার কি হয়ে যাবে, কারেন্ট ডেন্সিটির ডিরেকশনটা, বুঝতে পারলে? তো কারেন্ট ডেন্সিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, কারেন্ট ডেন্সিটির ডেফিনেশন কি, মানে কারেন্ট বাই এরিয়া। আচ্ছা, এগুলো হয়তো নেই তোমাদের, আশা করার চেষ্টা বোঝাতে পারলাম। নেক্সট দেখো, একটা প্রবলেম করেছে এখানটা আমরা, কি প্রবলেমটা বলছে, বলছে আ কারেন্ট অফ এত অ্যাম্পিয়ার, তাহলে আই তোমাকে বলে দিয়েছে কত, এটাকে আই ইকুয়াল তোমাকে বলে দিয়েছে 0.2 অ্যাম্পিয়ার, রাইট? বলছে ইজ ড্রন বাই আ ডিভাইস ফর 10 আওয়ার্স, তাহলে টি ইকুয়াল টু বলে দিয়েছে কত, 10 আওয়ার। তাহলে 10 আওয়ার এটাকে কী করবে, প্রথমে তুমি সেকেন্ডে নিয়ে চলে আসবে, তাহলে 10, দেখো 1 আওয়ার মানে কত হয়, 3600 সেকেন্ড, সরি 3600 সেকেন্ড, তাই তো? তাহলে এখানে তুমি কী করবে, 3600তে জাস্ট মাল্টিপ্লাই করে দেবে, তাহলে এত সেকেন্ড তুমি পেয়ে গেলে, তাহলে 36 1 2 3 এত সেকেন্ড হচ্ছে, তাই তো? টি বলছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ, এখানে চার্জ বের করতে বলেছে, তাহলে আমরা কি জানি আই ইজ ইকাল টু কিউ বাই টি, তাহলে এখান থেকে তুমি কিউ ইকাল টু কী বলবে, আই ইন্টু টি বলবে। তাহলে আই এর মান তোমাকে বলে দিয়েছে 0.2, টি এর মান তোমাকে কত পেয়েছো, দেখো 36 3টে 0, তাহলে 36 দুগুণ কত হয়, 72 হয়, তাহলে 72 1 2 3টে 0 আবার দশমিক 1 ঘরে দশমিক, তাহলে এইটা হবে এখানে। তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছ তুমি, সুতরাং তুমি কিউ ইকুয়াল টু পাচ্ছ 7220 এত কুলম, তাহলে এটা তোমার কি আনসার হবে, বুঝতে পারলে? তাহলে এটা তোমার কি হবে, আনসার হবে। তাহলে কোনটা, অপশন ডি তোমার কারেক্ট আনসার। এইভাবে তোমার একদম ইজি কোয়েশ্চেন দেবে, করতে পারো তুমি, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা সেটা কি, পোটেনশিয়াল ডিফারেন্স, খুব ইম্পর্টেন্ট। পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলে, পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয়ে থাকে অথবা ভোল্টেজ বলা হয়ে থাকে, অথবা কি ভোল্টেজ, ঠিক আছে? পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ অথবা ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজ অর ভোল্টেজ ডিফারেন্স, ক্লিয়ার হয়েছে? কাকে বলে দেখো, বোঝো জিনিসটা। ধরো এখানে একটা পজিটিভ কিউ পরিমাণ চার্জ রয়েছে, পজিটিভ কিউ পরিমাণ চার্জ রয়েছে। এইবার তুমি কি করলে, ইনফিনিটি থেকে, ধরো ইনফিনিটি থেকে একটা পজিটিভ ইউনিট চার্জকে তুমি নিয়ে আসছো, পজিটিভ ইউনিট চার্জকে তুমি নিয়ে আসছো, এটা ইনফিনিটি। তাহলে ইনফিনিটি থেকে পজিটিভ ইউনিট চার্জকে, অ্যাকচুয়ালি এই যে চার্জটা রয়েছে না, এই চার্জটা কী করে বলো তো, এই চারিদিকে একটা কি ইলেকট্রিক ফিল্ড রয়েছে, চারিদিকে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, হ্যাঁ? তোমরা হয়তো জানো না ইলেকট্রিক ফিল্ড কী, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, না জানলেও কোনো ব্যাপার না। তাহলে একটা ইনফিনিটি থেকে একটা পজিটিভ ইউনিট চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে, মানে আর ডিস্টেন্সে মনে করো নিয়ে এসছি আমি, কতক্ষণ ডিস্টেন্স এখান থেকে মনে করো আর ডিস্টেন্সে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় আমাকে, সেটাকেই বলা হয় তার পোটেনশিয়াল, বুঝতে পারলে? তাহলে সেটাকেই আমরা কি বলি, পোটেনশিয়াল। তাহলে কি বললাম এখনই আমি, ধরো আমি ইন জেনারেল বলছি যে কিউ পরিমাণ চার্জকে, অন্য কালিতে লিখি, ধরো কিউ পরিমাণ চার্জকে আমি নিয়ে আসলাম, তার জন্য কার্য করতে হলো ডাব্লু। আমি এখন কি বললাম, ইউনিট চার্জকে আনতে হবে, তাহলে ইউনিট চার্জকে আনতে কতক্ষণ কার্য করতে হবে, ডাব্লু বাই কিউ। এটা কি বলি আমরা, কি তার পোটেনশিয়াল, এটাকে বলা হয় তার পোটেনশিয়াল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটাকেই তার আমরা পোটেনশিয়াল বলে থাকি। তাহলে পোটেনশিয়াল মানে তুমি কি পাচ্ছ, কার্য বাই চার্জ, তাই না? তাহলে পোটেনশিয়ালে যদি তুমি এখান থেকে ইউনিট দেখার চেষ্টা করো, কার্য মানে কি জুল পার কি চার্জ মানে কুলম, এটাকে বলে থাকি আমরা কি ভোল্ট। ওকে, সিম্পল ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তাহলে জুল পার কুলম এটাকে আমরা ভোল্ট বলে থাকি ইন এসআই সিস্টেম, এটা অবশ্যই ইন এসআই সিস্টেম, রাইট? সিজি সিস্টেমে কী হবে, আর্ক পার স্ট্যাট কুলম, সেটাকে আমরা বলবো স্ট্যাট ভোল্ট। যদি সিজি সিস্টেমে বলি আমরা, তাহলে আর্ক পার স্ট্যাট কুলম, অথবা এটাকে বলে থাকি আমরা স্ট্যাট ভোল্ট, ওকে, বা ইএসইউ ভোল্ট, একই ব্যাপার। আচ্ছা, তাহলে এখানে কি বুঝলাম যে পোটেনশিয়াল বা ভোল্টেজ কাকে বলে, যে ইনফাইনাইট থেকে কোনো পজিটিভ ইউনিট চার্জকে
হ্যাঁ, একটা পয়েন্টে নিয়ে আসতে, মানে একটা পজিটিভ বিন্দু চার্জকে তোমার নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে বলি আমরা তার পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলে? ধরো দুটো পয়েন্ট তুমি ক্যান্সেল করলে, বোঝো ভালো করে জিনিসগুলো, এখানে একটা এ পয়েন্ট, এখানে একটা বি পয়েন্ট, ওকে, এখানে একটা এ পয়েন্ট, এখানে একটা বি পয়েন্ট। তাহলে এই যে দুটো পয়েন্ট, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল ধরলাম ভি এ, আর এই পয়েন্টে ধরো পোটেনশিয়াল ভিবি। তাহলে এই দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা থাকবে তুমি এবার। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? দেখো, ডিফারেন্স মানে হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল হবে। সাপোজ ভি এ ইজ গ্রেটার দেন ভিবি, তাহলে তুমি কি লিখবে? পোটেনশিয়াল ডিফারেন্স মানে ভি এ মাইনাস ভিবি। দিস ইজ কল্ড পোটেনশিয়াল ডিফারেন্স, পিডি। ওকে, দিস ইজ কল্ড পোটেনশিয়াল ডিফারেন্স। একই ডেফিনেশন, একই, এখানে তুমি কার্য বাই চার্জই পাবে, তাই না? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স মানে বুঝতে পেরেছো। আর ডিফারেন্স মানে সবসময় মনে রাখবে, ডিফারেন্স বললে পরেই হায়ার মাইনাস লোয়ার হবে। ডিফারেন্স মানে কি? হায়ার মাইনাস লোয়ার হবে, ঠিক আছে? যখন আমি ডিফারেন্সের কথা বলবো, ডিফারেন্সের কথা যখনই বলা হবে তখন কি? হায়ার মাইনাস লোয়ার ভ্যালু। ওকে, আমরা যখন বলি আমরা চেঞ্জ, চেঞ্জ মানে কি এগুলো জানতে হয় তোমাদেরকে। হ্যাঁ, চেঞ্জ মানে কি? সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল হবে। ক্লিয়ার হয়েছে? ফাইনাল মানে অন্তিম মাইনাস প্রাথমিক হবে। ডিফারেন্স মানে হায়ার মাইনাস লোয়ার হবে। যার হায়ার ভ্যালু আগে নেবে, তারপরে কি মাইনাস লোয়ার ভ্যালু করবে, হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমাকে বলো 1 ভোল্ট কাকে বলে? তাহলে তুমি কি পেলে? এখনই তুমি ভি ইকুয়াল টু পেলে, দেখো এখানে তুমি ভি ইকুয়াল টু তুমি কী পেলে? যে ডাব্লু বাই কিউ, তাই না? তাহলে এখানে আমরা কি বলতে পারি? ইফ কিউ ইকুয়াল টু যদি 1 কুলম হয়, কিউ ইকুয়াল টু যদি 1 কুলম হয়, তাহলে 1 কুলম চার্জকে ইনফাইনাইট থেকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে, এখানে 1 ভোল্ট বলেছে, তাহলে কি কার্যটা কি করলাম? আমি কার্যটাকে আমি 1 জুল করে দিলাম। তাহলে কি বলতে পারি এবার আমি? দেখো, ইনফাইনাইট থেকে 1 কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে 1 জুল কার্য করতে হয়, তাকেই বলা হয়। যদি 1 জুল কার্য করতে হয় তখন সেটাকে বলবো কি আমরা 1 ভোল্ট। কারণ সিম্পল জিনিস, কারণ ভি ইকুয়াল তুমি কী পাচ্ছ? 1 জুল বাই 1 কুলম, তার মানে কি 1 ভোল্ট। বুঝতে পারলে? 1 জুল বাই 1 কুলম, তার মানে কি 1 ভোল্ট। এটাই তোমার কি 1 ভোল্টের ডেফিনেশন। মানে কি 1 কুলম চার্জকে ইনফাইনাইট থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যদি 1 জুল কার্য করতে হয় তখন সেটাকে বলি আমরা 1 ভোল্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে ভোল্টেজ এবং যে কারেন্ট, এদেরকে মেজার করা হয় কি দিয়ে? ভোল্টেজের কি আমরা ইউনিট কী পেলাম? আমরা ভোল্ট পেলাম, রাইট? কারেন্টের ইউনিট কী পেলাম? আমরা অ্যামমিটার পেলাম, অ্যাম্পিয়ার পেলাম, তাই না? অ্যাম্পিয়ার বা সিম্পল আমরা এ দিয়ে লিখি, আর ভোল্টকে আমরা ভি দিয়ে লিখি। তাহলে এই যে ভোল্ট, এই নাম থেকেই তুমি বুঝতে পারবে, ভোল্ট থেকে বলি ভোল্ট মিটার। মিটার নামটা কেন বলছি আমরা? মিটার মানে কি? কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট, রাইট? মিটার কি? মিটার থেকেই বুঝতে পারবে তুমি কি লেন্থ মেজার করি আমরা। লেন্থ কি? মিটার দিয়ে মেজার করি আমরা, তাই না? তাই মিটার থেকে আমরা বুঝতে পারি কি এটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। ভোল্ট মানে ভোল্টেজ, তাহলে ভোল্টেজ মেজারমেন্ট নাম থেকেই বুঝতে পারছি আমরা, তাই না? ভোল্ট মিটার দিয়ে কী মেজার করা হবে? তাহলে ভোল্টেজ মেজার করা হবে, তাহলে এইটা তোমার মেজার করা হবে। ওকে, আর অ্যাম মিটার দিয়ে দেখো অ্যাম্পিয়ারের অ্যাম, তাহলে অ্যাম থেকে তুমি কি বুঝতে পারছো? যে অ্যাম্পিয়ার কার ইউনিট? কারেন্টের ইউনিট। তাহলে কারেন্ট মেজার করবে, মিটার থেকে তুমি কি বুঝতে পারছো? মেজারমেন্ট করা হবে, তাই তো? তাহলে কি অ্যাম মিটার মানে কি? কারেন্ট মেজারমেন্ট করা হবে। এটা কি? এইটা হচ্ছে তোমার কি? অ্যাম মিটার। ওকে, এখানে আরেকটু করে জিনিস দেখে নাও। ধরো ভোল্টমিটারকে সার্কিটে কীভাবে লাগানো হয়ে থাকে, এরকম কোয়েশ্চেন অনেক দেওয়া হয়ে থাকে। যেরকম ধরো এখানে একটা ব্যাটারি রয়েছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। ব্যাটারির সিম্বল নিশ্চয়ই তোমরা জানো, ব্যাটারির সিম্বল কেমন হয় জানো তো? এইটা তোমার ব্যাটারির সিম্বল। ওকে, এটা পজিটিভ হয়, বড় ডানাটা পজিটিভ, ছোটো ডানাটা নেগেটিভ, এটা ভোল্টেজ ধরলাম। এইবার সাপোজ আমি কনসিডার করছি এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, লোড রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এই যে রেজিস্ট্যান্সটা, তাহলে এখান থেকে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, যেহেতু ভোল্টেজ অ্যাপ্লাই করেছে তাহলে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে কতখানি ভোল্টেজ ড্রপ পড়েছে সেটা আমরা মেজার করতে চাইছি। তাহলে কি করতে হবে বলো তো? আমি এর অ্যাক্রসে ভোল্টেজ মেজার করব, তাই কি ভোল্ট মিটারকে এর সাথে
প্যারালালে কানেক্ট করতে হবে, এখানে ভোল্ট মিটার লাগাতে হবে। তার মানে কি সার্কিটে ভোল্ট মিটারকে কিন্তু প্যারালালে কানেক্ট করা হয়ে থাকে। তাহলে এটা কানেকশনটা কেমন হয়? প্যারালাল কানেকশন হয়ে থাকে ইন সার্কিট সিকেটি। ঠিক আছে, তাহলে প্যারালাল কানেকশন হবে সার্কিটের মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে কি, দেখো প্যারালাল করা হলো কেন, ভালো করে বোঝো, ফিজিক্সটা বোঝো। এবার আমরা যদি একটু ভালো করে অবজার্ভ করি, দেখো এখান দিয়ে আই পরিমাণ কারেন্ট যাবে, রাইট? আই পরিমাণ কারেন্ট যাবে, তাহলে কি এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট পাস করাতে হবে। তাহলে এই রেজিস্ট্যান্স যদি আর হয়, আই পরিমাণ যদি কারেন্ট পাস করে, তাহলে ওহমের সূত্র বলে ভি ইকুয়াল টু আই ইন্টু আর, পড়বে আস্তে আস্তে, চাপ নেই। তাহলে এখান থেকে তুমি ভোল্টেজ পেয়ে যাবে। তাহলে এই ভোল্টেজটা আমরা কি এই ভোল্ট মিটার দিয়ে মাপবো, ভালো কথা। তাহলে এই ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স কত হওয়া দরকার, দেখো ভালো করে বোঝো। যদি কারেন্টটা যদি এই দিক দিয়ে এসে, দেখো এখানে দুটো পাথ পাচ্ছে, একটা এই দিক বরাবর, একটা এই দিক বরাবর, তাই না? একটা এদিক বরাবর, একটা এদিক বরাবর। তাহলে এই যে ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স যদি তোমার ইনফাইনাইট না করা হয়, তাহলে কি কারেন্ট আবার এদিক দিয়ে চলে যাবে কিছুটা। তাহলে কি পুরো কারেন্টটা কিন্তু রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে না, কিছুটা কম যাবে। তাহলে কি ভোল্টেজ তুমি কম পাবে রে বাবা, তাই না? ভোল্টেজ তুমি কম পাবে, কারণ কি সব কারেন্ট তো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে না। তার জন্য আইডিয়াল ভোল্ট মিটারের রেজিস্ট্যান্সকে ইনফাইনাইট করা হয়ে থাকে। কারণ কি এই রেজিস্ট্যান্স যদি ইনফাইনাইট করা হয়, তাহলে কি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করবে না, সমস্ত কারেন্ট কি রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে পাস করবে। তাহলে কি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সমস্ত কারেন্ট যাচ্ছে, তাহলে কি আমরা টোটাল যে অ্যাকচুয়াল যে ভোল্টেজ ড্রপটা সেটা পাবো আমরা। তাই আইডিয়াল ভোল্ট মিটারের জন্যে রেজিস্ট্যান্স কিন্তু ইনফাইনাইট করা হয়ে থাকে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, এবার দেখো অ্যামমিটার, দেখো অ্যামমিটারের গল্প বোঝো। তাহলে অ্যামমিটারকে আমরা কী করি, এরকম, এই আমাদের ব্যাটারি, ওকে, এটাকে কি করলাম আমরা, এবার দেখো এইখানে একটা সাপোজ রেজিস্ট্যান্স নিলাম, কানেক্ট করে দিলাম, এটা রেজিস্ট্যান্স আর। তাহলে এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। অ্যামমিটারকে সার্কিটে কিন্তু সিরিজে কানেক্ট করা হয়ে থাকে। অ্যামমিটারকে সার্কিটে কীভাবে কানেক্ট করা হয়ে থাকে, সিরিজে কানেক্ট করা হয়ে থাকে, সিরিজে কানেক্ট করা হয়ে থাকে, বুঝতে পারলে? এবার দেখো তাহলে সিরিজে কানেক্ট করলাম, বুঝলাম। এবার কেন সিরিজে কানেক্ট করলাম, তাই না? এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, সেই কারেন্টটাকে তুমি মেজার করতে চাইছো। দেখো যদি তুমি সিরিজে কানেক্ট করো, তবেই তো তুমি তার মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট পাস করছে সেটা তুমি বলতে পারবে। কারণ কি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট পাস করবে, এই অ্যামমিটারের মধ্যে দিয়ে সেই পরিমাণ কারেন্টই পাস করলেই তুমি বলতে পারবে যে হ্যাঁ রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এই পরিমাণ কারেন্ট এসেছে ভাই, তাই না? তার জন্য সিরিজে কানেক্ট করা হয়ে থাকে। আচ্ছা বুঝলাম সিরিজে কানেক্ট করা হয়ে থাকে, কিন্তু তাহলে এই রেজিস্ট্যান্স কত হয়, এটা যদি আদর্শ বা আইডিয়াল যদি আমরা অ্যামমিটার কনসিডার করি, তার রেজিস্ট্যান্স কত হয়? দেখো এই রেজিস্ট্যান্স 0 হতে হবে। কেন? কারণ এই অ্যামমিটারে যদি কিছু রেজিস্ট্যান্স থেকে থাকে, তাহলে কি যখন কারেন্ট যাবে তখন কি কিছু পরিমাণ কারেন্ট মানে এই রেজিস্ট্যান্সের জন্য কিছুটা কমে যাবে, বাধা পাবে, তাই নয় কি? এবং যদি এই রেজিস্ট্যান্স যদি থাকে, তাহলে বাধা পাবে কারেন্টটা, তাহলে কি অ্যাকচুয়াল কারেন্ট আমরা পাবো না। তাই রেজিস্ট্যান্সের কারেন্টটাকে কি 0 করা হয়ে থাকে। আইডিয়াল রেজিস্ট্যান্সের জন্য আইডিয়াল অ্যামমিটারের জন্য এই রেজিস্ট্যান্সটা কিন্তু 0 করা হয়ে থাকে। সেটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, যেটা ভোল্ট মিটারের ক্ষেত্রে একটা আইডিয়াল ভোল্ট মিটার নিলে পরে তার রেজিস্ট্যান্স ইনফাইনাইট হয়, আর আইডিয়াল যদি আমরা অ্যামমিটার নিই তার রেজিস্ট্যান্স 0 হয়। ভোল্ট মিটারকে প্যারালালে কানেক্ট করা হয়ে থাকে, বুঝে বুঝে করো। অ্যামমিটারকে সিরিজে কানেক্ট করা হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে ভোল্ট মিটার অ্যামমিটারের গল্প ক্লিয়ার হয়ে গেল। ওকে, নেক্সট আমরা আসবো ওহমের সূত্র, মারাত্মক ইম্পর্টেন্ট। এইখানে আমরা সবাই ভুল করি, ম্যাক্সিমাম মানে 99% মানুষ এখানে ভুল করে ওহমের সূত্রে, 99% ভুল করে ওহমের সূত্রে। আমি আগে ভুলটা বলি কেমন আমরা পড়ে থাকি সাধারণত। আমরা কি জানি যে ভি ইকুয়াল টু আই ইন্টু আর, এটা আমরা হয়তো ছোটোবেলাতে পড়তে পড়তে আমার মানে মুখস্থ হয়ে গেছে এরকম ব্যাপার, তাই তো? এটাকে আমরা এরকমভাবে পড়ে থাকি যে ভি প্রপোর্শনাল টু আই, তাই না? এইখানেই সব থেকে বড় ভুল, এটা কিন্তু পুরো রং, এইটা পুরো রং। যে কথাটা লিখলাম না ভি প্রপোর্শনাল টু আই, পুরো রং। মানে এরকম যদি লেখো কেটে দেবে, এরকম লিখলে কেটে দেবে, ঠিক আছে? হয়তো মাধ্যমিকে সেটাকে কনসিডার করা হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু
পড়ছো এখন ভাই পুরো ভালো করে পড়ো, জিনিসটা বুঝে বুঝে পড়ো, তাই না? দেখো এবার আমি ওহমের সূত্রটাকে বোঝাই। অ্যাকচুয়ালি এটা হয় না, কথাটা কি বলে দেখো, কথাটা ভালো করে বোঝো। এখানে বলছে দেখো তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, তাহলে এইখানে এখানে যে কথাটা বললে, কথাটা মানে কি সেটা একটুখানি বুঝে নাও আগে। মানে ধরো কোনো একটা রেজিস্ট্যান্স তুমি নিয়েছো, মানে কোনো একটা তুমি তার নিয়েছো তুমি, ঠিক আছে, বা কোনো একটা ডিভাইস তুমি নিয়েছো, মানে সেই ডিভাইসটার রেজিস্ট্যান্সটা ফিক্স রাখতে হবে, মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে তুমি রেখে দাও, তুমি রুম টেম্পারেচারের মধ্যে রেখে তুমি কাজ করবে। টেম্পারেচার চেঞ্জ করলে কী হবে, তার গলনাঙ্ক, তার মানে বাড়বে কমবে, মানে কি টেম্পারেচারের সাথে কিন্তু কন্ডাক্টিভিটি চেঞ্জ হয়, তাই না? কারণ আমরা সবাই মানে আস্তে আস্তে শিখবো আমরা যে পরিবাহের ক্ষেত্রে কি টেম্পারেচার ইনক্রিজ করলে পরে রেজিস্ট্যান্স বাড়ে, তার মানে কি টেম্পারেচারটাকে ফিক্সড রাখতে হবে। তাহলে ওহমের সূত্রের যে কন্ডিশন সেটা টেম্পারেচারকে ফিক্সড রাখতেই হবে, তাছাড়া তার কন্ডাক্টিভিটি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত মানে কনস্ট্যান্ট রাখতে হবে, মানে অন্যান্য ভৌত অবস্থা বলতে তুমি যে মেটেরিয়ালটা নিয়েছো সেই মেটেরিয়ালটাই নাও শুধু, তার সাথে কোনো সংকর ধাতু নিও না। মানে শুধু তুমি যদি কপার নাও, কপারের সাথে তুমি আবার জিঙ্ক যুক্ত করে দিচ্ছ, তার সাথে আবার ধরো তুমি প্ল্যাটিনাম যুক্ত করে দিচ্ছ, তার সাথে ধরো তুমি আবার লেড যুক্ত করে দিচ্ছ, মানে এই ভৌত অবস্থা সবসময় পরিবর্তন করো না তুমি, ঠিক আছে? একটা নির্দিষ্ট নাও তুমি, হয় তুমি জিঙ্ক প্লাস কপার নাও, নির্দিষ্ট নাও, বুঝতে পারলে? তাই বলছি এখানটায় যে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহী মানে একটা তার, ওকে, এই তারের মধ্য দিয়ে এখানে প্রবাহিত লেখা দরকার ছিল, তারের মধ্য দিয়ে আমি একটু লিখে দিচ্ছি এখানে, প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। এখানে কথাটা কি বলছে বলো তো? তার মানে এই তারটার মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে, প্রবাহ মাত্রা মানে কারেন্ট, আর বিভব প্রভেদ মানে ভি এ মাইনাস ভিবি, দুটো পয়েন্টের বিভব প্রভেদ, ওকে। তাহলে একটা তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক, এ প্রান্ত এটা বি প্রান্ত ধরলাম, তাহলে এই প্রান্তের বিভব প্রভেদ ধরছো তুমি সাপোজ ভি এ, আর এই প্রান্তের বিভব প্রভেদ ধরছো তুমি ভিবি, তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। তাহলে কথাটা অনুসারে এরকম বলছে না, আই প্রপোর্শনাল টু ভি এ মাইনাস ভিবি, তাই না? এই কথাটা অনুসারে তো এটাই বুঝতে পারছি আমরা, ক্লিয়ার হয়েছে? আমি কি ভুল লিখলাম এখানটায়, বা ওহম কি ভুল লিখে গেছিল নাকি এটাই ঠিক ছিল? দেখো বাবা, ওহম কিন্তু ভুল লিখে যায়নি, ওহম কিন্তু ঠিকই লিখেছিল। আই প্রপোর্শনাল টু ভি হয়, ভি প্রপোর্শনাল টু আই হয় না, দিস ইজ কারেক্ট, এটা রং, আই প্রপোর্শনাল টু ভি হয়। এখান থেকে বলি আগে আমি আসবো কেন এটা হয়, মানে কেন তিনি ভুল নয় তার ফিজিক্সটা আমি বলছি, একটুখানি ধৈর্য নিয়ে দেখো, একটুখানি হয়তো লং হবে ভিডিওটা, কিন্তু অনেক কিছু বুঝতে পারবে, আর এর বাইরে থেকে কিচ্ছু আসবে না, একদম 100% গ্যারান্টি, ঠিক আছে? এখান থেকে দেখো, তুমি যদি এই প্রপোর্শনাল তুলো তাহলে তুমি কি পাবে, একটা কনস্ট্যান্ট পাবে, সেই কনস্ট্যান্টটাকে আর বলা হয় না, সেটাকে জি বলা হয়। এখানে ভি এ মাইনাস ভিবি, এটাকে তুমি ক্যান্সেল করে নিতে পারো শুধুমাত্র ভি, তাহলে ভি ইকুয়ালটা আমি ধরে নিচ্ছি ভি এ মাইনাস ভিবি, ভিটা কি পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে এখানে তুমি বলছো আই ইকুয়াল টু জি ইন্টু ভি, এই জি লিখলাম, জিটাকে বলা হয় কন্ডাক্টিভিটি, নয় কন্ডাক্ট্যান্স বলা হয় তাকে, এটাকে বলা হয় কন্ডাক্ট্যান্স, পরিবাহিতা, বাংলায় কি বলে, পরিবাহিতা, বাংলায় বলা হয় পরিবাহিতা, বুঝতে পারলে? পরিবাহিতা মানে কি, খুব সুন্দরভাবে, মানে রাস্তা ফাঁকা সুন্দরভাবে চলে গেলাম আমি, এরকম একটা, এটাকে বলা হয় পরিবাহিতা, বুঝতে পারলে? এবার দেখো তাহলে তুমি কি পাচ্ছ, যে আই ইকুয়াল টু জি ইন্টু ভি পাচ্ছ, তাহলে এখান থেকে তুমি ভি ইকুয়াল টু কী লিখবে, আই বাই জি লিখবে। এই যে আই বাই জি পরিবাহিতার অনন্য, বাধা, পরিবাহিতা মানে কি খুব সুন্দরভাবে স্বচ্ছভাবে চলে যাবে, তার অনন্য কী হবে, বাধা হবে, তাহলে 1/g সেটাকে আমরা আর লিখে থাকি, এখান থেকে তুমি লেখো ভি ইকুয়াল টু আই ইন্টু আর, বুঝতে পারলে? তাহলে এই যে আর লিখলাম, হয় আর
আরটা কি 1/g, এই আরটাকে বলা হয়ে থাকে কি রোধ, এটাকে বলা হয়ে থাকে রোধ বা রেজিস্ট্যান্স অর রেজিস্ট্যান্স। ক্লিয়ার হয়েছে? এটাকে বলা হয়ে থাকে রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে পরিবাহিতার যে অনন্যক সেটাকে বলে থাকি আমরা কি রোধ। রোধ মানে কি? রোধ মানে বাধা। রোধ মানে কি বাংলায় বলতে গেলে বাধা, মানে কারেন্ট প্রবাহের যে বাধা সৃষ্টি করে তাকে রোধ বলে। কারেন্ট প্রবাহের যে বাধা সৃষ্টি করে তাকে রোধ বলে। মানে একটা রাস্তার মধ্যে অনেক কাঁকড় রয়েছে, তাহলে কি তুমি সহজেই কি যেতে পারো রাস্তা দিয়ে? তাহলে তুমি বাধা পাচ্ছ, সেটাই রোধ। আর রাস্তাটা যদি খুবই পরিষ্কার থাকে, স্বচ্ছলভাবে তুমি চলে গেলে, তাহলে সেটা কি পরিবাহিতা। বুঝতে পারলে কথাটা আমার? তাহলে রোধ মানে কি বাধা। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে কিন্তু ভি টু আই আরটা আসে। এই প্রপোর্শনাল তুলে আর কিন্তু আসে না, সেটা এখান থেকে আসে। এইটা ভালো করে শিখে নাও, এইটাই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে গিয়ে এখানে এই আই প্রপোর্শনাল টু ভি লিখলাম, এটাকে দেখো মানে কীভাবে বুঝবে এটা সত্য, এটা মানে সঠিক, তাই না? একটা জিনিস আমি বলি এখানটায়, এখানেই দেখাই। দেখো, যখনই তুমি কোনো ইকুয়েশন লিখবে, যখনই মানে ধরো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি একটা ইকুয়েশন লিখলাম, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, সরল রেখার সমীকরণ। যখন একটা ইকুয়েশন তুমি লিখছো, তখনই তার বাঁদিকে আর যে ডান দিকে যে ভ্যারিয়েবল রয়েছে, এমটা কনস্ট্যান্ট, সিটা কনস্ট্যান্ট, এখানে এক্সটা ভ্যারিয়েবল ধরো আর এখানে ওয়াইটা ভ্যারিয়েবল। বাঁদিকে যে ভ্যারিয়েবলটা সেটাকে বলা হয়েছে ডিপেন্ডেন্ট প্যারামিটার, ডিপেন্ডেন্ট প্যারামিটার বা ভ্যারিয়েবল, ঠিক আছে? ভ্যারিয়েবল। আর ডান দিকেরটাকে বলা হচ্ছে তোমার ইনডিপেন্ডেন্ট প্যারামিটার বা ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট মানে কি কারোর উপর ডিপেন্ড করবে, ইন্ডিপেন্ডেন্ট মানে কি কারোর উপর ডিপেন্ড করবে না, সিম্পল কথা। এইখানে দেখো তাই হচ্ছে, এখানে যে ওয়াইটা কিন্তু এক্সের উপর ডিপেন্ড করছে, মানে এক্সের ভ্যালু চেঞ্জ করলে পরে ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হবে। ধরো ইফ এক্স ইকাল তুমি 1 নাও, তাহলে ওয়াই ইকাল তুমি কী পাবে এম প্লাস সি। ইফ এক্স ইকাল যদি 3 হয়, তাহলে তুমি ওয়াই ইকাল টু বলবে 3x, সরি 3x নয় 3m প্লাস সি। তার মানে কি এক্সের ভ্যালু চেঞ্জ করলে ওয়াইয়ের ভ্যালু তুমি পাচ্ছ। তাহলে এক্সটা হচ্ছে তোমার ইনডিপেন্ডেন্ট, এই কারোর উপর ডিপেন্ড করছে না, এই কারোর উপর ডিপেন্ড করছে না, বাট ওয়াইটা কিন্তু ডিপেন্ড করছে। তো তুমি বলতেই পারো আমি যদি ইকুয়েশনে উল্টোপাল্টা করে লিখি তাহলে তো কোনো অসুবিধা হবে না, ঠিকই বলেছো। কিন্তু যদি ইকুয়েশন ধর এরকম হতো ওয়াই ইকুয়াল টু এম এক্স টু দি পাওয়ার 1000 প্লাস সি, এটা জাস্ট নন লিনিয়ার একটা ইকুয়েশন আমি লিখলাম, তখন দেখো এক্সটা কিন্তু এক্সের একটা ভ্যালু চেঞ্জের জন্য কিন্তু একটা ভ্যালু তুমি পাবে, রাইট? মানে ওয়াইয়ের ভ্যালু পাবে তুমি। বাট এখানে কিন্তু উল্টো পাল্টো করে লিখলে পরে মানে এক্স ইকুয়াল টু মানে ওয়াই টু দি পাওয়ার জাস্ট এরকমভাবে যদি লেখো তুমি, তাহলে কি ভ্যালু কিন্তু মানে বের করা কিন্তু কঠিন হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারলাম? তাহলে বাঁ দিকে যেটা থাকে সেটা কি ডিপেন্ডেন্ট, আর ডান দিকে যেটা থাকে সেটা কি ইনডিপেন্ডেন্ট প্যারামিটার হয়। এটা ইকুয়েশন লেখার স্টাইল, ঠিক আছে? এটা বেসিক জিনিস, একদম বেসিক ফিজিক্স এটা। তো তাহলে এইখানে যে ইকুয়েশনটা লিখেছি দেখো আই প্রপোর্শনাল টু ভি এ মাইনাস ভিবি, তাহলে কি হওয়া দরকার আইটা কি ডিপেন্ডেন্ট, মানে আইটা কারোর উপর ডিপেন্ড করবে, আর ভি পোটেনশিয়ালটা কী হবে ইনডিপেন্ডেন্ট। অ্যাকচুয়ালি তাই হয়। এইটাকে আমরা কম্পেয়ার করতে পারি ওয়াটারের ফ্লো দ্বারা। ধরো এটা তোমার বাড়ির ছাদ, এটা গ্রাউন্ড, এটা বাড়ির ছাদ। এই বাড়ির ছাদের মধ্যে মনে করো তুমি একটা জলের ট্যাঙ্ক রয়েছে, বা তুমি পাহাড় হিসেবে পাহাড়কে কল্পনা করতে পারো, জলের ট্যাঙ্ক রয়েছে এখানে। তাহলে এখানে যদি তুমি ফুটো করে দাও, জলটা কী হয় বলো তো, এখান দিয়ে জল পড়বে, রাইট? তাহলে এখান থেকে এইটুকুনের যে হাইটের একটা ডিফারেন্স রয়েছে না, এখান থেকে এইটুকুনি একটা হাইটের ডিফারেন্স রয়েছে। তাহলে এ পয়েন্ট এটা বি পয়েন্ট ধরলে, তাহলে এর হাইট তোমার এইচ বি, আর এখানে এইচ, এটা যেহেতু রেফারেন্স এটা 0, অসুবিধা কিছু নেই। তাহলে এখান থেকে যে হাইটের ডিফারেন্স সেটা তুমি বলবো যে এইচ, মানে এইচ বি মাইনাস এইচ এ, এটা হাইটের ডিফারেন্স, রাইট? এইচ যে তোমার হাইটের ডিফারেন্স। এবার হাইটের ডিফারেন্স আছে বলেই দেখো ওয়াটারটা কিন্তু নিচের দিকে ফ্লো করছে, ওয়াটার ফ্লো, রাইট? হাইটের ডিফারেন্স যদি না থাকতো, যদি এটাকে ট্যাঙ্কটাকে যদি নিচে বসিয়ে রাখতাম আমি, এবং নিচে
মানে একদম নিচে যদি ফুটো হতো তাহলে কি জলটা কীভাবে ফ্লো করতো? ফ্লো করতে পারতো না, কারণ কি হাইটের ডিফারেন্স নেই। যেরকম তুমি পাহাড়ে যাও, ঝর্ণার জল পড়ে, এটা হাইটের ডিফারেন্স, মানে ওপর থেকে কিন্তু জলটা কিন্তু নিচের দিকে পড়ে, তাই না? তাহলে কি হাইটের ডিফারেন্সের জন্য কিন্তু জলটা ফ্লো করে। তাহলে কি এই যে হাইটের ডিফারেন্সের উপর ডিপেন্ড করছে কি জলের ফ্লোটা, কিন্তু জলের ফ্লোটার উপর কিন্তু হাইটের ডিফারেন্স ডিপেন্ড করছে না, কারণ হাইটের ডিফারেন্স হলেই তো জলটা ফ্লো করবে রে বাবা, তাই নয় কি? জল ফ্লো করলে হাইটের ডিফারেন্স বাড়বে বা কমবে তা তো হতে পারে না, তাই না? পাহাড়ে একটা পাহাড়ে উচ্চতা যদি তুমি বাড়াও তার মানে কি হাইটের ডিফারেন্স তুমি বাড়ালে, তাহলে কি তাহলে জলটা ফ্লো করবে উপর থেকে নিচের দিকে, তাই না? তাহলে এইখানে আমরা কম্পেয়ার করতে পারি যে হাইটের ডিফারেন্সকে আমরা কম্পেয়ার করবো কি পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে, কম্পেয়ার উইথ পোটেনশিয়াল ডিফারেন্স। বুঝতে পারলে? আর ওয়াটার ফ্লোটাকে আমরা মানে কম্পেয়ার করবো উইথ কারেন্ট, মানে ফ্লো অফ চার্জ, ওকে, জাস্ট কারেন্ট বলতে পারি আমরা। তাহলে দেখো, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের উপর কিন্তু ডিপেন্ড করছে তাহলে কারেন্ট, কারণ যেরকম হাইটের ডিফারেন্সের উপর ডিপেন্ড করছে ওয়াটারের ফ্লো, সিমিলারলি পোটেনশিয়াল ডিফারেন্সের উপর ডিপেন্ড করবে তাহলে কারেন্ট, তাই না? তাহলে একটু আগে বেসিক জিনিস শিখলাম, তাহলে কী শিখলাম? বাঁ দিকটা ডিপেন্ডেন্ট থাকে, ডান দিকটা ইন্ডিপেন্ডেন্ট থাকে। তাহলে এইখানে এবার আমাকে বলো, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কী হয়ে গেল? পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু ইনডিপেন্ডেন্ট হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার বা ভ্যারিয়েবল। আর কারেন্টটা কী হয়ে গেল এখানে আমাদের? ডিপেন্ডেন্ট প্যারামিটার অথবা ভ্যারিয়েবল। জিনিসটা বোঝাতে পারলাম? তাহলে দেখো, তাহলে কি হওয়া দরকার? তাহলে কারেন্ট প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স হওয়া দরকার। ওহম কিন্তু এটাই লিখেছে, অতটাও বোকা ছিল না ওহম, এমনি এমনি সায়েন্টিস্ট নয়, বুঝতে পারলে? তাহলে আই প্রপোর্শনাল টু ভি এটাই হওয়া দরকার ছিল, কারণ কি আইটা কি ডিপেন্ডেন্ট প্যারামিটার, ভিটা কি ইনডিপেন্ডেন্ট প্যারামিটার, কারণ ভি এর উপর কিন্তু মানে ভি এর উপরই কিন্তু আইটা ডিপেন্ড করে, তাই না? আয়ের ওপর কিন্তু ভি ডিপেন্ড করে না, মানে আই চেঞ্জ হলে ভি চেঞ্জ হবে তা কিন্তু নয়, ভি চেঞ্জ হলে ভাই আই চেঞ্জ হবে, বুঝতে পারলে? পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ হলে কারেন্ট চেঞ্জ হবে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে প্রপোর্শনাল তুলে তারপরে এই কারুকার্য করা হয়ে থাকে, এইখানে আমরা এসে থাকি। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। অনেক কিছু আছে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আসি রেজিস্ট্যান্স মানে যেটা বললাম আমি, অ্যাকচুয়ালি বাধা, মানে তড়িৎ প্রবাহের যে বাধা দেয় তাকেই রেজিস্ট্যান্স বলা হয়ে থাকে। এর সিম্বলটা হয় এরকম 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 আঁকড়া বাঁকড়া একটা মানে পথ দেওয়া হয়, আঁকা বাঁকা পথ, মানে কাটা রয়েছে পথের মধ্যে, আঁকা বাঁকা পথ, সেটাই রেজিস্ট্যান্স। ওকে, রেজিস্ট্যান্সকে তুমি আর দিয়ে রিপ্রেজেন্ট করে থাকো রোধ বলে থাকি আমরা। ওকে, আর সিম্পল তারকে আমরা জাস্ট এমনি নর্মাল এমনি স্ট্রেট লাইন দিয়ে তারকে রিপ্রেজেন্ট করি, বাট রেজিস্ট্যান্স থাকলে পরে মানে আমরা এরকম আঁকা বাঁকা পথ দিয়ে থাকি। ওকে, আচ্ছা, এখানে আমরা আসি, আমরা রেজিস্ট্যান্সের যে ইউনিট হবে, দেখো ভি ইকুয়াল আমরা কী পেলাম? আই ইন্টু আর পেলাম, রাইট? তাহলে এখান থেকে তুমি কী বলবে? আর ইকুয়াল টু ভি বাই আই বলবে। ভি হচ্ছে তোমার ভোল্ট, আই মানে অ্যাম্পিয়ার, তাহলে ভি বাই অ্যাম্পিয়ার। এই যে ভোল্টেজ বা অ্যাম্পিয়ার এটাকে আমরা সিম্পলি বলে থাকি কি ওহম। এই সিম্বলটা কেমন হয়? এইরকম, এইরকম সিম্বলটা, বুঝতে পারছো? এইটাকে বলা হচ্ছে তোমার ওহম। ক্লিয়ার হয়েছে? তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট কী হবে? ওহম, বা এই সিম্বলটাকে আমরা ওহম বলে থাকি। ক্লিয়ার হয়েছে? ওকে, বুঝলাম। এই যে রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, কোন মেটেরিয়াল নিচ্ছ তার লেন্থের উপর ডিপেন্ড করে, তার এরিয়ার উপর ডিপেন্ড করে। আমি একটু এগুলো আচ্ছা এখানেই দেখিয়ে দিই, অসুবিধা নেই, এইখানটা একটু দেখিয়ে দিই, এটা একটু মুছে নিই, ঠিক আছে? দেখো, একটু দেখে নাও। ওকে, রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে, মানে ফার্স্ট অফ অল লেন্থ যত বড় হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে। সেকেন্ড, এরিয়া যত বড় হবে, মানে এরিয়া যত বেশি হবে রেজিস্ট্যান্স তত কম হবে। বলবে মুখস্থ করে বলে দিচ্ছে, ইমাজিন করো। কীভাবে ইমাজিন করবে? একটা
পাইপ নিয়ে নাও, একটা পাইপ নিলে তুমি, পাইপের মধ্যে দিয়ে জল ফ্লো করাচ্ছ তুমি, কি পাইপের মধ্যে দিয়ে কি জল ফ্লো করছো, ওয়াটার। দেখেছো মাঠে যখন ওই চাষের ক্ষেতগুলোতে জল দিতে হয় তখন কি মানে পাইপ দিয়ে জল সাপ্লাই করা হয়ে থাকে, তাই না? দেখো এবার লেন্থ যত বড় হবে জল যেতে ক্ষতি তত কি বাধা বেশি পাবে না? এবার বলে কী করে বাধা বেশি পাবে, ভালো করে বোঝো। দেখো লেন্থ বড়, লেন্থ যদি অনেক বড় হয় তাহলে কি জল যখন যাবে এই পাইপের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খাবে, দেওয়ালে ধাক্কা খাবে, একে অপরের সঙ্গে ধাক্কা খাবে, তার মানে কি অনেক বাধা পাবে। বেশি বড় মানে কি বেশি বাধা, তার জন্য বলছি কি লেন্থ বাড়লে পরে বাধা বেশি হবে, লেন্থ যত বড় হবে বাধা তত বেশি হবে। তাই বলছি আমরা রেজিস্ট্যান্স কি লেন্থের সাথে সমানুপাতিক, লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। এবার দেখো পাইপটার এরিয়া যদি বড় হয়, এরিয়াটা যদি বড় হয় তাহলে কি জলটা কি খুব সহজেই বেরিয়ে যাবে, বাধা কম পাবে, তাই না? জলটা খুব সহজেই বেরিয়ে যাবে, তাহলে কি সরি এটা এটা ওইটা উল্টো লিখলাম আমরা, এটা 1/a হবে। হ্যাঁ তাহলে কী বললাম, যদি এরিয়া যদি বড় হয় বাধা কম পাবে, এরিয়া যদি ছোট হয় তুমি দেখবে ছোটোবেলায় খেলেছো কিনা জানি না, পাইপের মুখটাকে চেপে ধরলে পরে চিং করে মানে অনেক বাধা পায়ে দিয়ে অনেকটা দূর পর্যন্ত জল ছিটকে চলে যায়, তাই না? ধরে রাখলে পরে মুখটা, তার মানে কি যখন তুমি এরিয়াটাকে ছোট করে দিলে তখন কি বাধা বেশি হলো, তখন কি বেশি বাধা পেলো, স্বাভাবিক ব্যাপার, জল যেতে কি যাচ্ছিল কিন্তু তুমি আটকে দিয়েছো, বাধা বেশি পাচ্ছে তো। সেই কনসেপ্ট থেকে কিন্তু এটা লেখা হয়ে থাকে। তো রেজিস্ট্যান্সটা কী হবে, লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, আর এরিয়ার সাথে কেমন হবে দেখো, এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমবে, এরিয়া কমলে রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে এই দুজনকে যদি আমরা কম্বাইন করি তাহলে কী লিখতে পারবো, সুতরাং আর প্রপোর্শনাল টু L/A। তাহলে এই প্রপোর্শনাল তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটাকে বলতে আমরা রো, L/A। এই রোটাকে বলা থাকে রেজিস্টিভিটি মানে রোধাঙ্ক, রোটাকে বলা হয়ে থাকে রেজিস্টিভিটি বা রোধাঙ্ক, এটা মেটেরিয়াল প্রপার্টি। ক্লিয়ার হয়েছে? মানে মেটেরিয়ালটা যেই মেটেরিয়াল তুমি নেবে সেই মেটেরিয়ালটার উপর ডিপেন্ড করবে। তাহলে এখান থেকে দেখো তুমি কী বুঝতে পারছো যে রেজিস্ট্যান্স, এখান থেকে অনেক কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? মানে ধরো একটা এরকম একটা এটা কী বলে এটাকে চুঙাকৃতি একটা কোনো টিউব দিয়ে দিল, মানে একটা তার দিয়ে দিল, ধরো এটা কপারের একটা তার, এর লেন্থ বলে দিল সাপোজ L = 1 মিটার, এর ক্রস সেকশনাল এরিয়া তোমার বলে দিয়েছে সাপোজ এ, মানে এরিয়াটা বলেনি, মনে করো যে রেডিয়াসটা তোমার বলে দিয়েছে। হ্যাঁ এখানে অনেকে মানে মিস্টেক করে, বলছে এরিয়া তো বলে দেয়নি, রেডিয়াস বলে দিয়েছে, তাহলে কী করবো, রেডিয়াস বলে দিয়েছে সাপোজ ধরো 1/2 মিটার, এত বেশি বড় হয়ে যাচ্ছে রেডিয়াসটা, সেন্টিমিটার করে দিয়ে 50 সেন্টিমিটার করো, একই ব্যাপার হলো, ঠিক আছে? 1/2 মিটারে ধরো, তুমি একটা ধরলাম, অসুবিধা কিছু নেই। ক্লিয়ার হয়েছে? তাহলে রেডিয়াস বলে এখানে ইউনিটটা আমি সেম রাখলাম তোমার সুবিধার জন্য, কোশ্চেনে কিন্তু ইউনিট ডিফারেন্ট দিতে পারে, এখানে সেন্টিমিটার বলতে পারে, যে কোনো একটা ইউনিট নিয়ে চলে আসবে প্রবলেম করার সময়, কি যে কোনো একটা ইউনিট আইদার সেন্টিমিটারে নিয়ে আসবে অথবা মিটারে নিয়ে চলে আসবে। ওকে, তাহলে এখানে কিন্তু তোমার এরিয়া বলে দেয়নি, কারণ তুমি কি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করবে, রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার যে ফর্মুলা তুমি শিখলে সেখানে কি দেখলে যে R = রো ইন্টু L/A। তাহলে এরিয়া ভাই এখানে তো রেডিয়াস বলে দিয়েছে, তাহলে কি করবে তুমি এরিয়া ক্যালকুলেট করে দাও, এটা কি একটা সার্কেল, তো সার্কেলের এরিয়া কি হয়, তাহলে এরিয়া তুমি বলবে পাই ইন্টু R², তাহলে আর তুমি জানো পাই ইন্টু আর মানে কত 1/2 তার হোল স্কোয়ার মানে π/4, রাইট? তাহলে এটা তোমার কি এরিয়া হয়ে গেল এত মিটার স্কোয়ার। লেন্থ বলে দিয়েছে 1 মিটার হয়ে গেল। এবার ধরো এটা তামার তার, এটা তামার তোমার রো বলে দেবে, এটা গিভেন, এটা দেওয়া থাকবে এটা, তাহলে সেখান থেকে তুমি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারবে। বুঝতে পারলে? তাহলে জাস্ট এখানে মানগুলো পুট করে দাও, তোমার রেজিস্ট্যান্স চলে আসবে। রো ভ্যালু তুমি মানে রো ভ্যালুটা বলে দেবে, অসুবিধা নেই। আর এল এর মান তোমার বলে দিয়েছে, এটা তুমি বের করে নিলে। এখানে কিন্তু অনেকের কনফিউশন হয় যে রেডিয়াস বলে দিয়েছে, আমি এরিয়া কী করে বের করব, বা এখানে রেডিয়াস না বলে ডায়ামিটার বলতে পারতো, ধরো 1 মিটার ডায়ামিটার বলে দিল, বা ধরো এরকম বললো যে 50 সেন্টিমিটার ডায়ামিটার,
তাহলে তুমি এখান থেকে কী করে প্রথমে দেখো ডায়ামিটার থেকে আগে রেডিয়াস ক্যালকুলেট করবে। রেডিয়াস মানে কী হবে, ডায়ামিটার বাই 2 হবে, বুঝতে পারলে? তাহলে 25 সেন্টিমিটার হবে। তো সেখান থেকে তুমি এবার এরিয়া ক্যালকুলেট করবে। সেন্টিমিটার এখানে বলেছে কিন্তু এটা, তাহলে এটাকে মিটার কনভার্ট করতে হবে, তাহলে 0.25 মিটার হয়ে গেল, বুঝতে পারলে? কারণ কি 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, এগুলো তোমরা সবাই জানো। জিনিসগুলো কি বোঝাতে পারছি? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, বাট কনসেপ্ট একই, শুধু কনসেপ্টটা বুঝতে হবে। আচ্ছা, এখানে রেজিস্টিভিটির ইউনিটটা কি সেটা একটু দেখে নাও। তাহলে রেজিস্টিভিটি আমরা যদি বলি রো, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে দেখো, আর ইন্টু এরিয়া ডিভাইডেড বাই এল, তাই তো? তাহলে আর হচ্ছে তোমার ওহম, আর ইউনিট কী হয়, ওহম। এরিয়া মানে ধরো মিটার স্কোয়ার, ডিভাইডেড বাই লেন্থ মানে মিটার, তাহলে একটা মিটার কাটবে, সুতরাং কী থাকবে, ওহম ইন্টু মিটার থাকবে। তাহলে রেজিস্টিভিটির যে ইউনিটটা হয়ে থাকে সেটা কি, ওহম মিটার হয়ে থাকে, ওহম ইন্টু মিটার। এখানে রেজিস্টিভিটির ডেফিনেশন জিজ্ঞাসা করতে পারে, তখন তাহলে তুমি কি বলবে? দেখো, মানে রেজিস্টিভিটির ডেফিনেশন হচ্ছে তোমার কী হবে দেখো, তাহলে 1 মিটার দৈর্ঘ্যের কোনো পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, মানে একক প্রস্থচ্ছেদে যে পরিমাণ রোধ হয় সেটাকে বলা হয়ে থাকে তার রেজিস্টিভিটি, বুঝতে পারলে? মানে ইফ এল ইকুয়াল যদি 1 মিটার হয়, মানে আমি যদি এসআই ইউনিটে বলি, তাহলে এ ইকুয়াল টু কত হবে, 1 মিটার স্কোয়ার হবে, দেন রো ইকুয়াল টু যে আর, সেটা কি বলবো আমরা, তার রেজিস্টিভিটি। ক্লিয়ার হয়েছে? এবং ডেফিনেশনগুলো এইভাবেই তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, ক্লিয়ার হলো? তাহলে রেজিস্টিভিটির যে ইউনিট সেটা কি, ওহম ইন্টু মিটার হবে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের কম্বিনেশন কী হবে, তাই না? কম্বিনেশন মানে কীভাবে কম্বাইন করা হয় রেজিস্ট্যান্সকে। দুটো প্রসেস রয়েছে, এক হচ্ছে তোমার সিরিজ কম্বিনেশন, সেকেন্ড হচ্ছে তোমার প্যারালাল কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন কাকে বলে দেখো, ভালো করে বোঝো। সিরিজ কম্বিনেশনের যে ছবিটা সেটা দেখো, মানে এরকম হয়, পরপর যুক্ত করা হয়ে থাকে, পরপর এইভাবে যুক্ত করা হয়ে থাকে, এটা সিরিজ কম্বিনেশন। ডেফিনেশনটা কী হয়, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সগুলো মানে একটা এন্ড আরেকটা এন্ডের সাথে যুক্ত হয়, একটা এন্ড আরেকটা এন্ডের সাথে যুক্ত হয়। ছবি আঁকাটা বুঝে গেলাম, অসুবিধা কিছু নেই। আর এইখানটায় প্রত্যেকটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে একই পরিমাণ কারেন্ট যায়, তাহলে আয়ের মানটা কী হয়, সেম হয়। বাট পোটেনশিয়াল ডিফারেন্স, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ডিফারেন্ট হয়ে থাকে। তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স দেখো ভিএ মাইনাস ভিবি, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স দেখো ভিবি মাইনাস ভিসি, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স দেখো ভিসি মাইনাস ভিডি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কী হয়, ডিফারেন্ট হয়। যদি এই কন্ডিশন ফলো করে তখন সেটাকে বলে আমরা তার সিরিজ কম্বিনেশন, রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, আগে প্যারালাল কম্বিনেশনটা বলি, ডেফিনেশনটা। তাহলে প্যারালালের ক্ষেত্রে কী হয় দেখো, ছবিটা ভালো করে দেখো। তাহলে এরকম, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়েছি, তিনজনকে দেখো একটা জায়গাতে কানেক্ট করে দেওয়া হয়েছে, এখানটা এ পয়েন্টে তিনজনাই কিন্তু কানেক্টেড। তাহলে এখানে ব্যাটারি কানেক্ট করেছে তুমি, কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে। দেখো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কিন্তু ডিফারেন্ট কারেন্ট পাস করছে, কারণ এখানে সে কি জাংশন পাচ্ছে, তিনটে পাথ পাচ্ছে এদিক বরাবর, রাইট? তাহলে এদিক দিয়ে I1 যাচ্ছে, এদিক দিয়ে I2 যাচ্ছে, এদিক দিয়ে I3 যাচ্ছে, তাহলে তিনটে পাথে তিনটে কারেন্ট যাচ্ছে। বাট দেখো এই রেজিস্ট্যান্সের যে এন্ড পয়েন্ট এটা আর এটা, এই রেজিস্ট্যান্স এন্ড পয়েন্ট এটা আর এটা, এটার ক্ষেত্রেও এটা আর এটা, তাহলে কি দুজনের মানে তিনটে রেজিস্ট্যান্সের এন্ড পয়েন্ট কিন্তু সেম। তার মানে কি, যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম, তাহলে কি ভিটা তুমি কী পাচ্ছ, এখানে সেম পাচ্ছ, পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম পাচ্ছ, বাট কারেন্টটা কী পাচ্ছ, এখানে ডিফারেন্ট পাচ্ছ। এটাকে বলা হয়ে থাকে প্যারালাল কম্বিনেশন। জিনিসটা বুঝতে পারলাম? তাহলে প্যারালাল কম্বিনেশন, সিরিজ কম্বিনেশনের ডেফিনেশনগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার এখান থেকে আমরা দেখি সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কেমন হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে কী বোঝায়, বুঝে নাও, অসুবিধা কিছু নেই, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে বোঝো। হ্যাঁ, তাহলে কি পরীক্ষায় সব করতে পারবে, ঘাবড়ে যেও না, এখান থেকে সব হয়ে যাবে, ঠিক আছে? ভালো করে দেখো ভিডিওটা, এখান থেকে তোমার সব হয়ে যাবে। আচ্ছা, কি বললাম, আমরা এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে কী বোঝে, মানে ধরো এখানে একটা ব্ল্যাক বক্স রাখা হয়েছে, মানে আমি জানি না ভেতরে কতগুলো কি রেজিস্ট্যান্স রয়েছে, আমি জানি এদের একটা কম্বাইন্ড ফর্ম রয়েছে, সেটা কেমন এইরকম। এখানে একটা ব্যাটারি রয়েছে, এই কিটাকে কানেক্ট করে দাও, ঠিক আছে?
এখানে একটা কম্বাইন্ড ফর্ম রয়েছে, এটা তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বুঝতে পারলে? এটা তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মানে সমস্ত রেজিস্ট্যান্সকে আমরা আর ইকিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ওকে, আশা করি এটা বুঝতে পারলে। আচ্ছা, তাহলে আর ইকিউ এটা কত হবে সেটা আমরা বের করবো এখানটায়। দেখো এবার ভালো করে বোঝো। তাহলে এখানে আমরা কি বললাম, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কিন্তু আই পরিমাণ কারেন্ট যাবে। তাহলে এদিক দিয়ে কী পরিমাণ কারেন্ট পাস করছে, আই পরিমাণ কারেন্ট পাস করছে। এটা এ পয়েন্ট বল, এটাকে বি পয়েন্ট বল, এটাকে সি পয়েন্ট বল, এটাকে ডি পয়েন্ট বল। তাহলে আর ওয়ান এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা কতখানি, ভিএ মাইনাস ভিবি। ওকে, এটা আমি পরে লিখছি, এখানটা আমি ক্যালকুলেশনটা করি। তাহলে এখানে তুমি বলবে যে ভাই ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই ইন্টু আর ওয়ান, ওহমের সূত্র থেকে লিখতে পারি আমরা এটা। একই রকম ভিবি মাইনাস ভিসি, কারণ কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে কি এটা বেশি পোটেনশিয়াল, এটা কম পোটেনশিয়াল, তাই এটা মাইনাস এটা লিখছি। বুঝতে পারলে? কারেন্টের ফ্লোটা কোন দিকে হবে, হাই পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে। কারেন্টের ফ্লো সবসময় কি হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল হবে। যেরকম জলের ফ্লো কি দেখলাম আমরা, হায়ার হাইট থেকে লোয়ার হাইটের দিকে, সেরকম হবে। তাহলে এখানে ভিবি মাইনাস ভিসি ইকুয়াল টু আই ইন্টু আর টু। সিমিলারলি ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু আই ইন্টু আর থ্রি। ক্লিয়ার হয়েছে? ওকে, বুঝলাম। এইবার তাহলে আমি যদি এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি, তাহলে প্রত্যেক ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কেমন হবে, এইরকম। এটা ভি, এটা এ পয়েন্ট ছিল, এটা কি ডি পয়েন্ট ছিল। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে আমি সিম্পল আর বললাম, বা আর ইকিউ বলো, অসুবিধা কিছু নেই। তাহলে এর ক্ষেত্রে তুমি কি বলবে, যে এই যে পোটেনশিয়াল ড্রপ সেটা কত, ভি এ মাইনাস ভি ডি ইকুয়াল টু আই ইন্টু আর, রাইট? আই ইন্টু আর বলবে। এবার এক কাজ করো, এই তিনটাকে তুমি যোগ করে দাও। তিনটাকে তুমি যদি যোগ করো তাহলে কি পাবে, দেখো দেখো এখানে ভিবি, এখানে ভালো করে দেখো, ভিবিটা এখানে কি পজিটিভ, নেগেটিভ, এখানে পজিটিভ, কেটে যাবে। ভিসির এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, কেটে যাবে। তাহলে আলটিমেট কী থাকছে পড়ে, ভি এ মাইনাস ভিডি পড়ে থাকছে, ভি এ মাইনাস ভিডি পড়ে থাকছে। দ্যাট ইজ ইকুয়াল টু, তিনটে যোগ করেছো তুমি, আই ইন্টু কত, তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে এইটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন দাও। 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন ভালো করে দেখো তুমি, বাদিকটা ভি এ মাইনাস ভিডি, এখানে বাদিকটা ভি এ মাইনাস ভিডি, ডান দিকটা দেখো আয় রয়েছে, এখানেও আয় রয়েছে। তাহলে এখানে এই আরটা এইটুকুনের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। সুতরাং আমরা বলতে পারি কি, আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। বুঝতে পারলাম? তাহলে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পায় সেটা কি, জাস্ট সিম্পল যোগ, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। আরও যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে প্লাস কি, ডট 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 আর এন। বুঝতে পারলে? এন নাম্বার অফ রেজিস্ট্যান্স থাকলে পরে, মানে ইন জেনারেল আমরা কি লিখতে পারবো তাহলে পরে, আর ইকুয়ালটা আমরা লিখতে পারি সামেশন ওভার আর আই। ক্লিয়ার হয়েছে? মানে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস এই হয়ে যাবে। এইটা তোমার সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সিমিলারলি আমরা প্যারালাল কম্বিনেশনের জন্য দেখবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়। ওকে, দেখো ভালো করে। তাহলে এইখানে আমরা কি জানি, তাহলে এই যে রেজিস্ট্যান্সটা, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কতখানি, বলবে তুমি ভি এ মাইনাস ভিবি দ্যাট ইজ ইকুয়াল টু আর ওয়ান ইন্টু আই ওয়ান। একই রকমভাবে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু আর টু ইন্টু আই টু। এখানে ভি এ মাইনাস ভিবি দ্যাট ইজ ইকুয়াল টু আর থ্রি ইন্টু আই থ্রি। ক্লিয়ার হয়েছে? এটা পাচ্ছ তুমি। এই যে আই ওয়ান আই টু আই থ্রি, এটা কি, মানে এই আই কারেন্টটা না, তাহলে আমরা বলতে পারি না আই কারেন্টটা মানে কত, আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। আমরা যদি আবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কনসিডার করি, এখানে যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিই, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি, তাহলে এরকম সার্কিটটা, এটা আর, তাহলে আই পরিমাণ কারেন্ট পাস করছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে ভি এ মাইনাস ভিবি দ্যাট ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে এই আই মানে কত, আবার
আই মানে দেখো I1 প্লাস I2 প্লাস I3, তাই নয় কি? তাহলে আই এর মান এখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারো। সুতরাং তুমি এখানে বলতে পারো যে I1 ইকুয়াল টু VA মাইনাস VB ডিভাইডেড বাই R1। I2 মানে তুমি বলবে VA মাইনাস VB ডিভাইডেড বাই R2। I3 মানে তুমি বলবে VA মাইনাস VB ডিভাইডেড বাই R3। তাহলে এগুলোকে দেখো তুমি এখানে পুট করতে পারো। তাহলে সুতরাং তোমরা কি লিখতে পারো, তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে ভাই I ইকুয়াল টু VA মাইনাস VB ডিভাইডেড বাই R। তাহলে এই তিনটেকে যোগ করে দাও, তাহলে তিনটেকে যোগ করলে তুমি কি পাবে, সুতরাং I হয়ে যাবে সেটা, কারণ I মানে কত I1 প্লাস I2 প্লাস I3। এবার I1 এর মান তুমি বলছো যে VA মাইনাস VB ডিভাইডেড বাই R1 প্লাস VA মাইনাস VB ডিভাইডেড বাই R2 VA মাইনাস VB ডিভাইডেড বাই R3, তাই না? এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রাখো। তাহলে এইখানটায় দেখো এখানে VA মাইনাস VBটা কমন, তাহলে থাকছে পড়ে কি 1 বাই R1 প্লাস 1 বাই R2 1 বাই R3, এটা মানে I। এটাকে তুমি 2 নম্বর নাম দাও। এবার দেখো 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন তুমি কম্পেয়ার করো। কম্পেয়ার করলে কি, বাদিকটা সেম, এখানে VA মাইনাস VB রয়েছে, VA মাইনাস VB রয়েছে, তাহলে এইটুকুনি আর এই যে 1 বাই R কম্পেয়ার করতে পারি আমরা। তাহলে সুতরাং বলতে পারি কি 1 বাই R ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে এটাই কি আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফর প্যারালাল কম্বিনেশন। বুঝতে পারলে? এটা আমাদের কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফর প্যারালাল কম্বিনেশন। এখানে যদি n নাম্বার অফ থাকে তাহলে প্লাস ডলার 1 বাই Rn হবে। আর ইন জেনারেল আমরা এরকম লিখতে পারি, সুতরাং 1 বাই R ইকুয়াল টু সামেশন ওভার 1 বাই Ri। ক্লিয়ার হয়েছে? এটা আমরা বলতে পারি। তাহলে এইটা হচ্ছে তোমার কি প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। অনেক সময় কোশ্চেন এরকম দেয়, দুটো রেজিস্ট্যান্স দিয়ে বলে দেয়, মানে ধরো এরকম বলছে একটা রেজিস্ট্যান্স ধরো R1, একটা রেজিস্ট্যান্স ধরো R2, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে বের করতে বললো। তখন তুমি কি করবে, তুমি জানো ভাই সূত্র কি জানো, 1 বাই R ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তুমি দেখতে পাবে নিচে কি থাকবে R1 ইন্টু R2, এখানে R1 প্লাস R2 হবে। তাহলে সুতরাং এটাকে যদি তুমি রিভার্স করে দাও তাহলে R ইকুয়াল টু কী হবে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। অনেকে কিন্তু আমরা এটাও মনে রাখি, দুটো দিয়ে দিলে পরে একদম ডিরেক্ট এটা বসালে পরেও কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে? তাহলে এইভাবে তোমাকে বুঝে বুঝে করতে হবে। তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, এখানে আমাকে বলো এই যে সিরিজ যে কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন তুমি কি দেখলে, এটা ফর প্যারালাল, রাইট? ফর প্যারালাল। আর আমি যদি সিরিজের ক্ষেত্রে যদি বলি কি হয়, আর ইকুয়াল টু ফর সিরিজ আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, এরকমভাবে চলে। এইখানে বলো এইখানে যে তিনটে রেজিস্ট্যান্সের মধ্যে সব থেকে যে বড় রেজিস্ট্যান্স তার থেকেও কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বড় হয়, প্রমাণ করো। এখানে সাপোজ R1 ইজ গ্রেটার দ্যান R2 দ্যাট ইজ গ্রেটার দ্যান R3, সো প্রুফ দ্যাট R ইজ গ্রেটার দ্যান R1, এটা আমাকে প্রমাণ করতে বলতে পারে। সিমিলারলি এইখানে যে সব থেকে মানে ছোট রেজিস্ট্যান্স, সব থেকে ছোট রেজিস্ট্যান্স তার থেকেও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ছোট হয়, এটাও কিন্তু প্রমাণ করতে দিতে পারে। একদম ইজি ভাই, করতে পারবে নিশ্চয়ই, আমাকে করে কিন্তু অবশ্যই বলবে। হ্যাঁ, ওকে, না পারলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি করে দেবো, অসুবিধা নেই। টেলিগ্রাম আছে, টেলিগ্রামে তোমরা আমাকে বলতে পারো, করে দেবো, চাপ নেই। এবার আমরা চলে আসি ইলেকট্রিক পাওয়ার। সো হোয়াট ইজ ইলেকট্রিক পাওয়ার? দেখো পাওয়ার কাকে বলে, পাওয়ারের ডেফিনেশন নিশ্চয়ই আমরা জানি। পাওয়ার মানে কি, কার্য করার হারকে পাওয়ার বলে, এখানেও তাই।
তুমি কার্য করবে, সময় সাপেক্ষে যে কার্য করা হবে সেটা কি পাওয়ার বলবে তুমি। তাহলে কার্য মানে কি জানি আমরা, আমরা তো ভাই কার্য মানে কি জানি, কিউ ইন্টু ভি। কিউ হচ্ছে তোমার চার্জ, ভি হচ্ছে তোমার পোটেনশিয়াল। তাহলে পাওয়ারের ডেফিনেশন কি হবে, পি ইকুয়াল টু কী হবে, কার্য বাই টাইম হবে। তাহলে কার্য মানে কি, কিউ ইন্টু ভি ডিভাইডেড বাই টাইম। কিউ বাই টি সেটা মানে আমরা আই পড়েছি, তাহলে আই ইন্টু ভি। তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি, সুতরাং পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই পাচ্ছি। বুঝতে পারলে, মুখস্থ করবে না, বুঝে বুঝে করো। অনেকে শুধুমাত্র পি ইকুয়াল টু ভি ইন্টু আই বলে দেয়, দরকার কি, বোঝো পুরোটা কোথা থেকে আসছে না আসছে এটা দেখতে হবে না। তাহলে পি ইকুয়াল টু কি, ভি ইন্টু আই। বুঝতে পারলে, ভি হচ্ছে তোমার কি ভোল্টেজ, ভি তোমার ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স, ভোল্টেজ ডিফারেন্স বলতে পারো, অথবা ভোল্টেজ। আই হচ্ছে তোমার কারেন্ট। ক্লিয়ার হয়েছে? ওকে, এইখান থেকে আমরা দুটো ফর্ম লিখতে পারি আরও। দেখো আমরা কি জানি, আমরা কিছুই জানি না। সো উই নো, ওহমের সূত্রে জানি ভি ইজ ইকাল টু আই ইন্টু আর, তাই না? তাহলে এখানে ভি এর জায়গায় আমি মানে এই ভ্যালুটা রিপ্লেস করতে পারি। তাহলে কী হবে যদি রিপ্লেস করে দিই, তাহলে সুতরাং তুমি বলবে যে পাওয়ার ইকুয়াল টু ভি মানে কত, তাহলে আই ইন্টু আর ইন্টু আই। তাহলে এখান থেকে তুমি বলবে পাওয়ার ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। তাহলে পাওয়ার মানে কিন্তু আই স্কোয়ার ইন্টু আর, এটাও লিখতে পারো। সিমিলারলি তুমি যদি বলো যে না ভাই আমি আই ইকুয়াল টু ভি বাই আর লিখবো না, আয়ের জায়গায় আমি পুট করে দেবো আমি, তাহলে সুতরাং তুমি কি বলবে বলো, সুতরাং পাওয়ার ইকুয়াল টু ভি থাকলো, তাহলে আই মানে কত, ভি বাই আর। তাহলে এখানে তুমি লিখবে ভি স্কোয়ার বাই আর। বুঝতে পারলে, তাহলে পাওয়ারের ডেফিনেশন কিন্তু এই দুটোও হতে পারে, ভি স্কোয়ার বাই আর। তাহলে তুমি পাওয়ার মানে কি পাচ্ছ, দেখো পাওয়ার মানে আই স্কোয়ার ইন্টু আর, আবার পাওয়ার মানে তুমি পাচ্ছ ভি স্কোয়ার বাই আর। এখান থেকে অনেক কিছু বলা যেতে পারে, যেরকম ধরো মানে সিরিজে দুটো বাল্ব লাগালে আর প্যারালালে দুটো বাল্ব লাগালে, ঠিক আছে, বলছে সিরিজে যদি বাল্ব লাগানো হয় দুটোর আলাদা আলাদা রেজিস্ট্যান্স রয়েছে, মানে রেজিস্ট্যান্স নয় মানে পাওয়ার রয়েছে, দুটো আলাদা আলাদা পাওয়ার রয়েছে, ঠিক আছে। তো মানে ওয়াট আর কি, পাওয়ারের ইউনিট কী হবে এখানে, ইউনিটটা বলে দিই আমি। সো ইউনিট যদি দেখি আমরা, দেখো ভোল্টেজ মানে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, এটা হওয়া দরকার। এটা কে বলে থাকি আমরা, ওয়াট বা সিম্পল ডাব্লু বলে থাকি। ক্লিয়ার হয়েছে, ওয়াট। বা তোমরা এখান থেকে যেরকম কার্য বাই মানে কার্য বাই সময় লিখছো, মানে জুল পার সেকেন্ড, একই ব্যাপার, সেটাকে তুমি ওয়াট বলবে। ওকে, আচ্ছা কি বলছিলাম বেশ, হ্যাঁ মানে একটা সার্কিট রয়েছে, সার্কিটে মনে করো দুটো বাল্ব লাগিয়েছো, এটা একবার সিরিজে লাগিয়েছো একবার প্যারালাল লাগিয়েছো। এখানেই দেখিয়ে দিই একটুখানি, দুটো বাল্ব লাগিয়েছো, ধরো প্রথমে সিরিজের কথা যদি বলি আমি, ধরো সিরিজে দুটো বাল্ব লাগিয়েছো, বাল্বের যে সিম্বল সেটা এইভাবে দেওয়া হয়ে থাকে, হ্যাঁ দুটো বাল্ব লাগিয়েছো, এই একটা বাল্ব যার পাওয়ার ধরছো তুমি সাপোজ 50 ওয়াট, আর এই একটা বাল্ব যার পাওয়ার তুমি ধরছো 100 ওয়াট। বলছে কোন বাল্বটা এসি কারেন্ট দিয়ে দিয়েছো, যাই হোক, বলছে কোন বাল্বটা উজ্জ্বলভাবে জ্বলবে যদি তুমি সিরিজে লাগাও, সিরিজে লাগালে কোন বাল্বটা উজ্জ্বলভাবে জ্বলবে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা, বোঝো ভালো করে। যখন তুমি সিরিজে লাগিয়েছো তার মানে কি, প্রত্যেকের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট পাস করবে, তাহলে কারেন্ট দুজনের মধ্যেই কনস্ট্যান্ট। তুমি দেখবে যে সার্কিটটা বলবে সেই সার্কিটে কোনটা কনস্ট্যান্ট সেটাকে তুমি দেখবে। আমি তাহলে সার্কিটের মধ্যে যেটা কি দেখলাম, সেটা কি আইটা কনস্ট্যান্ট, মানে দুটো যে বাল্ব, দুটো বাল্বের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্টই পাস করছে, তাহলে কারেন্টটা কনস্ট্যান্ট। যদি কারেন্ট কনস্ট্যান্ট হয় তাহলে তুমি এই সূত্রে আসবে, যদি ভোল্টেজ কনস্ট্যান্ট হয় তাহলে তুমি এই সূত্রে আসতে। কারণ কি, এই যে আইটা আর যে ভিটা, এই আই আর ভিটাকে কনস্ট্যান্ট রেখে কাজ করবো আমরা। কথাটা বোঝাতে পারছি আমি? আই আর ভিটাকে মানে অ্যাকচুয়ালি আই মানে আমি এখানে কি দেখবো, সিরিজ কম্বিনেশন, তাহলে সিরিজে কি কারেন্টটা সেম যাবে সবার মধ্য দিয়ে, তাহলে কারেন্টটা কনস্ট্যান্ট, তাহলে আমি কি এই ফর্মুলাটা দেখবো, তাহলে এখানে কারেন্টটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে এই যে বাল্বটা, এই বাল্বটার রেজিস্ট্যান্স কতখানি আমরা বের করতে পারি। এখান থেকে যদি রেজিস্ট্যান্স বের করতে বলে আর ওয়ান ইকুয়াল টু, আমি কি বলবো যে P1
বাই আই স্কোয়ার হবে, আই তো কনস্ট্যান্ট বাবা, তাহলে 50/i²। আর এখানে কি হবে দেখো, R2 = 100/i², তাই না? তাহলে কার রেজিস্ট্যান্স বেশি বলো তো এই দুজনের মধ্যে? একটা 50/i², একটা কি 100/i²। দেখো i² দুজনেরই সেম, তাহলে কি কার রেজিস্ট্যান্স বেশি? নিশ্চয়ই এই R2 রেজিস্ট্যান্স বেশি, তাই না? R2 রেজিস্ট্যান্স বেশি, তাহলে পরে যদি রেজিস্ট্যান্স বেশি হয় তাহলে কারেন্ট যেতে গিয়ে বাধা বেশি পাবে, তত বেশি কি হিট উৎপন্ন করবে। এগুলো কি টাংস্টেন বাল্বস হবে এগুলো, তাহলে কি তত বেশি হিট উৎপন্ন করবে। যত বেশি হিট উৎপন্ন হবে, যত বেশি হিট উৎপন্ন হবে তত কি হবে, সে উজ্জ্বলভাবে জ্বলবে, তাই না? কি সেখানে কি হিট এনার্জির লস করবে না সেখানটায়? মানে যত বাধা বেশি হবে তত কি বেশি হিট উৎপন্ন করবে। আমরা একটু পরে দেখবো, আমরা জুলের সূত্র দেখবো আমরা। তাহলে কি বাধা পেলে পরে বেশি হিট উৎপন্ন করবে, তার মানে কি এখানে তাহলে বুঝতে পারছি যে রেজিস্ট্যান্স বেশি সে কি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, বুঝতে পারলে? তার মানে কি এই যে 100 ওয়াটের যে বাল্বটা সেটা উজ্জ্বলভাবে জ্বলবে। কিন্তু ঘটনাটা যদি আমি উল্টো করতাম, যদি এরকম বলতাম আমি, ধরো এই একটা বাল্ব রয়েছে, আর এইরকমভাবে একটা বাল্ব রয়েছে, এটা P = 50 ওয়াট, P2 = 100 ওয়াট। তাহলে এখানে দেখো প্যারালাল কম্বিনেশন, তাহলে ভোল্টেজটা সেম হবে, ভোল্টেজ এখানে কি হবে, কনস্ট্যান্ট। ভোল্টেজ কনস্ট্যান্ট হলে পরে কোন সূত্রে অ্যাপ্লাই করবে, P = v²/r। তাহলে এখান থেকে তুমি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারো v²/p, রাইট? তাহলে R1 কত হয় বলো, R1 = বলো v²/p1। P1 মানে কত বলো, 50 ধরলে তুমি। R2 মানে কত দেখো, v²/100। তাহলে 100টা বড়, নিচে বড় হলে কি হবে, এটা কম হবে, নিচে কম, তাহলে কি R1টা বেশি হবে। তাহলে এখানে কি R1 = R2, R1 = R2 মানে কি এর রেজিস্ট্যান্স এখন বেশি, তাহলে যার রেজিস্ট্যান্স বেশি হবে সেই বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে কি এখানে এই P1 বাল্বটা মানে এটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, উজ্জ্বলভাবে জ্বলবে, বুঝতে পারলে? উজ্জ্বলভাবে জ্বলবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আমরা আসবো ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি জিনিসটা কি দেখো, এনার্জি, এনার্জি মানে কি এনার্জি, তাই না? আচ্ছা, মানে ইলেকট্রিক সার্কিটে যে পরিমাণ এনার্জি লস হবে বা যে পরিমাণ এনার্জি কনজিউম হয় সেটাকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি বলে থাকি। ইলেকট্রিক্যাল এনার্জিটাকে কি করে রিপ্রেজেন্ট করা হয়, E = আমরা কি বলতে পারি, পাওয়ার ইনটু টাইম, তাই না? যেরকম দেখো কি করে লিখলাম আমরা, পাওয়ার কাকে বলে, পাওয়ার মানে কি এনার্জি বাই টাইম লিখলাম, মানে কার্য বাই সময় লিখলাম আমরা। পাওয়ার মানে কি সিম্পল কার্য বাই সময় লিখলাম আমরা। তাহলে এনার্জি মানে আমরা কি লিখতে পারি, পাওয়ার ইনটু টাইম, হয়ে গেল। এবার এখানে দেখো এই পিটাকে যদি আমি মানে কারেন্ট আর রেজিস্ট্যান্সের টার্মসে লিখি, আমরা একটু আগে দেখলাম, একটু আগে কি দেখলাম, যে পাওয়ার = I² × R। তাহলে এটা যদি আমরা এখানে পুট করে দিই তাহলে কি পাবো আমরা বলো, সুতরাং I = I² R × T। এটাই বেসিক্যালি তোমার জুলের সূত্র, জুলের হিট লস ফর্মুলা, জুল লস ফর হিটিং। ক্লিয়ার হয়েছে? তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি বলতে কি, কোনো একটা সার্কিটে কোনো একটা সার্কিটে কিছু সময় ধরে কোনো যন্ত্র যদি চলে, হ্যাঁ, মানে যে পরিমাণ মানে ধরো ধরো একটা যন্ত্র নিলাম আমি একটা, ঠিক আছে, যার হচ্ছে তোমার পাওয়ার হচ্ছে তোমার 1 কিলোওয়াট বা 1 ওয়াট। তাহলে ওর জন্য যে পরিমাণ এনার্জি লস হবে, মানে যত সময় ধরে চলবে সেই সময় ধরে চলার জন্য যে পরিমাণ এনার্জি লস হবে সেটা কি বলতো আর কি ইলেকট্রিক্যাল এনার্জি। যেরকম আমরা এর যদি ইউনিট দেখি, সেটা কি পাওয়ার মানে ওয়াট, আর টাইম মানে সেকেন্ড, মানে আওয়ার দিয়ে লেখা হয়, দেখি ওয়াট আওয়ার।
এরকম ডেফিনেশন তৈরি করতে বলে যে 1 ওয়াট আওয়ার কাকে বলে, 1 ওয়াট আওয়ার কাকে বলে। তাহলে আমরা কি বলতে পারি, ধরো কোনো একটা যন্ত্র মানে 1 ওয়াটের কোনো যন্ত্র, 1 ওয়াটের কোনো যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে বলা হয়ে থাকে 1 ওয়াট আওয়ার। কি বললাম, 1 ওয়াটের কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে বলা হয়ে থাকে 1 ওয়াট আওয়ার। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার 1 কিলো ওয়াট আওয়ার। তাহলে কি, 1 কিলো ওয়াটের কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকেই বলা হয়ে থাকে 1 ওয়াট আওয়ার। তাকে বলা হয় 1 কিলোওয়াট আওয়ার হবে। ওকে, এই 1 কিলোওয়াট আওয়ার অথবা এটাকে বলা হয়ে থাকে 1 বিওটি, ব্রড অফ ট্রেড ইউনিট। ওকে, বা সিম্পল আমরা বলে থাকি ইউনিট। যেরকম দেখবে তোমাদের বাড়িতে যে কারেন্টের বিল আসে, বিলটা দেখবে ইউনিটে আসে, বলে না 5 ইউনিট বিল এসছে বা 70 ইউনিট বিল এসছে। এই যে ইউনিটের কথা বলছি আমরা, এই ইউনিট মানে কি 1 কিলোওয়াট আওয়ার বা 1 বিওটি। জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে 1 কিলোওয়াটের কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে সেটাকে বলা হয়ে থাকে 1 কিলোওয়াট আওয়ার অথবা 1 বিওটি অথবা 1 ইউনিট। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে 1 বিওটি কী করে আমরা ক্যালকুলেট করব সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 1 বিওটি, রাইট, বা 1 ইউনিট অর 1 ইউনিট। এটার ফর্মুলাটা কি হয়? ফর্মুলাটা আমরা বলে থাকি ওয়াট ইন্টু আওয়ার ডিভাইডেড বাই 1000। এইভাবে আমরা ক্যালকুলেট করি। প্রশ্ন হচ্ছে কি করে, বোঝো। দেখো ঘটনাটা কি হয়, তোমার বলছে 1 কিলোওয়াটের যন্ত্র। তোমার বাড়িতে ভালো করে চেক করে দেখো, কোনো যন্ত্রে কিন্তু 1 কিলোওয়াট নেই, সবই কি ওয়াটে রয়েছে। তোমার বাড়িতে বাল্ব দেখবে, বাল্বটা ওয়াটে, পাখা দেখবে, পাখা ওয়াটে, ফ্রিজ ওয়াটে, তোমার কি বলে এটাকে টিভি ওয়াটে রয়েছে, কিন্তু কিলোওয়াট নেই। কিন্তু এখানে বলছে কিলোওয়াট। তাহলে কিলোওয়াটটাকে তোমাকে কি করতে হবে, ওয়াটে নিয়ে আসতে হবে। বুঝতে পারলে? কিলোওয়াটটাকে কিলোওয়াটে রাখলে চলবে না। তাহলে দেখো মানে এই যে এইটুকুনি ওয়াট বাই 1000, ওয়াটটা কিন্তু এখানে নাম্বার, এটা কিন্তু মানে ইউনিট না, এটা মাথায় রাখবে, এটা কিন্তু একটা সংখ্যা, এটা একটা দিস ইজ এ নাম্বার। যেরকম তোমরা কি করো, তোমাকে বোঝায় ভালো করে আমি, দেখো যেরকম তুই বলবে 1 কিলোওয়াট মানে তো ভাই জানি 1000 ওয়াট, তাই তো 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, কোনো অসুবিধা নেই। এই যে নাম্বার, এটা এই নাম্বারটা, এটা কি একটা নাম্বার, এটা কি একটা নাম্বার, এইটা ইউনিট, তাই না? তাহলে যদি কোনো আমার বাড়িতে যে যন্ত্রগুলো রয়েছে সেটা কি ওয়াটে রয়েছে, তাহলে ওয়াট থেকে আমি কি কিলোওয়াটে আসবো। তাহলে কি করবে তুমি, তাহলে 1 ওয়াট ইকুয়াল টু 1/1000 কিলোওয়াট, তাই তো? এটা করবে তুমি। তাহলে 1 ওয়াট ইকুয়াল টু তুমি বলবে 1/1000 কিলোওয়াট। কথাটা বোঝো ভাই, ভালো করে বোঝো কথাটা, অনেক কিছু বোঝার আছে এখানটায়। তাহলে 1 ওয়াট মানে, কারণ আমার বাড়িতে যে যন্ত্রগুলো রয়েছে সব কি ওয়াটে রয়েছে, তাহলে ওয়াট থেকে আমাকে কনভার্ট করতে হবে কিলোওয়াটে। কিসে আসতে হবে, কিলোওয়াটে আসতে হবে। তাহলে আমি 1 ওয়াট থেকে কিলোওয়াটে যেতে গেলে কি 1/1000 ইন্টু কিলোওয়াট লিখতে পারি আমরা, তাই তো? 1 বিওটি মানে কি ওয়াট তো নয় রে বাবা, 1 বিওটি মানে 1 কিলোওয়াট আওয়ার, রাইট? তাহলে আওয়ারটা ঠিক আছে, অসুবিধা নেই, বাট এই যে ওয়াট বাই আওয়ার লিখেছে, এই 1000 লিখেছে, এখানেই গন্ডগোল করা যাবে। এবার দেখো তোমার বাড়িতে যে যন্ত্র রয়েছে, তোমার বাড়িতে মনে করো পাখা রয়েছে, পাখাটার কথা বলে তুমি 20 ওয়াট, তাহলে কি লিখবে তুমি এখানে 20/1000,
1000 কিলোওয়াট লিখবে, তাই না? এই যে 20টা, দিস ইজ নাম্বার, এটা কি ওয়াট নাম্বার, এটা কিন্তু ইউনিট। এই যেখানে ডাব্লু লিখেছি, ডাব্লুটা কিন্তু ইউনিট নয়, মানে ডাব্লুটাকে তুমি ওয়াট ভেবো না, এটা কি নাম্বার, এটা দিস ইজ এ নাম্বার। আর এই যে এইচ লিখেছি, এইচ ইজ অলসো আ নাম্বার, বুঝতে পারলে? তোমার ধরো আওয়ার, কত আওয়ার, নাকি 6 আওয়ার ধরে চলে, এই যে 6, এই এইচটা হচ্ছে তোমার ইউনিট, বাট এইচটা কি নাম্বার, বুঝতে পারলে কথাটা আমার? তাহলে যেখানে 20, এই 20টাই কি এখানে ডাব্লু, এখানে তুমি অন্য সংখ্যা দিয়ে লেখো তুমি, তাতে অসুবিধা কিছু নেই। ডাব্লুএইচ লিখলে কি তোমাদের মানে বুঝতে সুবিধা হয়, তাই ডাব্লুএইচ লিখি। এখানে তুমি একটা নাম্বার লেখো, এন ডাব্লু লেখো, ইন্টু এন এইচ লেখো, হয়ে গেল। এটাই কি, এটা 1 কিলোওয়াট আওয়ার, কারণ এটা এই যে এন ডাব্লু বাই 1000 এটা কিন্তু কিলোওয়াটে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এন এইচ যেটা লিখেছি আমি, এটা কিন্তু আওয়ারে আছে, তাহলে এর ইউনিটটা কী হয়ে গেলো, কিলোওয়াট ইন্টু আওয়ার হয়ে গেল। তাহলে 1 বিওটি মানে কিলোওয়াট আওয়ার লিখে দিয়েছি আমি, ভুল কিছু লিখিনি। তাহলে জিনিসটা কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখা হয়েছে, হ্যাঁ, মানে কেন ঘুরিয়ে পেঁচিয়ে লেখা হয়েছে সেটাও বোঝো। কারণ আমাদের বাড়িতে যে যন্ত্রগুলো রয়েছে, সেই যন্ত্রগুলো কিন্তু ওয়াটে রয়েছে সব, কিন্তু ডেফিনেশন বলছে কিলোওয়াট, তাহলে ওয়াট থেকে কিলোওয়াটে যেতে হবে আগে আমাকে, সেটাই আমি এখানে করেছি। তো এখানে আমরা এই নাম্বারটা লিখে থাকি, বুঝতে পারলে? তাই এখানে ডাব্লু ইন্টু এইচ, ডাব্লুটা নাম্বার, এইচটাও নাম্বার। এবার তোমাকে একটা প্রবলেম দিই আমি, দেখো ধরো তোমাকে বললাম তোমার বাড়িতে 6টা ফ্যান রয়েছে, প্রত্যেকের ওয়াট সাপোজ 20 ওয়াট করে, ঠিক আছে? আর দুটো বাল্ব রয়েছে, প্রত্যেকটা বাল্বের ওয়াট সাপোজ 10 ওয়াট করে। ফ্যান চলে মনে করো 2 ঘন্টা, আর এটা চলে মনে করো 1 ঘন্টা তোমাদের বাড়িতে। একটা প্রবলেম জাস্ট ক্রিয়েট করছি এখানে আমি। কী বললাম, 6টা পাখা রয়েছে, 20 ওয়াট করে 6টা পাখা, 2 ঘন্টা ধরে চলে। আর কতগুলো বাল্ব রয়েছে দেখো, বলছে দুটো বাল্ব রয়েছে 10 ওয়াটের, 10 ওয়াট করে দুটো বাল্ব, 1 ঘন্টা চলে। তাহলে কত ইউনিট কারেন্ট পড়বে, একদিনে কত ইউনিট কারেন্ট পড়বে সেটা ক্যালকুলেট করে আগে, তারপরে মানে এটা কি, এটা একদিনে এতখানি চলে, দিয়ে সেখান থেকে মাসে যেতে পারবো, মাস হয়ে গেলে সেখান থেকে বিল ক্যালকুলেট করতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে একদিনে কতখানি ইউনিট কারেন্ট পড়ে দেখো, বিওটি, তাহলে টোটাল কত ওয়াট রয়েছে দেখো। তাহলে 20 ইন্টু 6, এতগুলো ওয়াট তোমার ফ্যানের জন্য পেলাম। আর বাল্বের জন্য কত দেখো, 10 ওয়াট করে দুটো বাল্ব, তাহলে 10, এইটা কি টোটাল ওয়াট পেলাম আমি। কত ঘন্টা চলে, ইন্টু এ চলে 2 ঘন্টা, এ চলে 1 ঘন্টা, কত হলো 2 + 1 মানে 3 ঘন্টা, তাই না? 2 + 1 ডিভাইডেড বাই 1000, এটাকে ক্যালকুলেট করো। তাহলে এখানে 120 + 20 ইন্টু 3 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই, এখানে কি বলছি আমরা, তাহলে 120 প্লাস মানে 140, রাইট, ইন্টু 3 ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে যদি ক্যালকুলেট করি, 3 4 12 2, শূন্য থাকছে, থেকে 1, 3 1 3 1 4, 420 ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে শূন্য শূন্য কাটলে দুটো, মানে 0.42 এত ইউনিট। তাহলে যদি এরকম হয়, তাহলে 1 বিওটি মানে কত পাচ্ছ তুমি, যদি ক্যালকুলেশনটা কোনো ভুল না হয়ে থাকে, তাহলে এত ইউনিট। আশা করি ভুল হয়নি, 6 2 12 মানে 120 হচ্ছে এখানে, আর এখানে 20 থাকে, তাহলে 140 হচ্ছে, 140 ইন্টু 3, তাহলে 3 3 4 12 2 থেকে 1, 3 1 3 4 42, 3 4 42, ঠিক আছে। হ্যাঁ, তাহলে একদিনে এত ইউনিট বিল পড়ে, মানে 30 দিনে কত হবে, তাহলে 30 ইন্টু 0.42, তাহলে এত ইউনিট বিল পড়বে, হলো। এবার গভর্নমেন্ট বলে দিয়েছে যে 1 ইউনিট বিলের দাম সাপোজ 7 টাকা, এটা বলে দেবে তোমাকে কোশ্চেন, বা হতে পারে অথবা 10 টাকা হতে পারে, যা এবার যেখানে যেরকম দাম ধরলাম, 7 টাকা ধরলাম। তাহলে এত ইউনিট বিলের দাম কত হবে, তাহলে 30 ইন্টু 0.42 ইন্টু 7, তাহলে 1 মাসে এত টাকা তোমার বিল আসবে।
তাহলে এটা কত আসছে একটুখানি ক্যালকুলেশন করে দেখি আমি। 30 ইন্টু 0.42 ইন্টু 7, তাহলে 82 টাকা তোমার বিল আসবে। এত টাকা, বুঝতে পারলে? তাহলে এত টাকা তোমার বিল আসবে। তাহলে এইভাবে তুমি ক্যালকুলেট করতে পারবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে তাহলে কী করে বিওটি জিনিসটা কি, সেখান থেকে আমরা বাড়ির বিল কী করে ক্যালকুলেট করবো সেগুলো বুঝতে পেরে গেলে, একটা জিনিস যদি বুঝতে পারো তাহলে সমস্ত প্রবলেম তুমি করতে পারবে। বুঝতে পারলে? এখানে টোটাল মেনলি যেটা করতে হয়, টোটাল ওয়াটটা ক্যালকুলেট করবে, টোটাল ওয়াট আওয়ারটা ক্যালকুলেট করবে, হাজারতে ভাগ করে দেবে, ক্যালকুলেট করলে পরে তুমি একদিনে পেয়ে যাবে। তুমি এটা 30 দিনের জন্য 30 দিয়ে গুণ করে দাও। প্রত্যেকটা ইউনিটের দাম যদি 7 টাকা, মানে যত বলবি 10 টাকা হলে 10 দিয়ে গুণ করবে তুমি, জাস্ট ওই কী কিরম তারপরে। ওকে, এই জুলের সূত্র, জুলের সূত্র বলছে কি বলতো, এই যে হিট এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার হয়, এইচ প্রপোর্শনাল টু আর হয়, এইচ প্রপোর্শনাল টু টি হয়। তার মানে কোনো তারের মধ্যে যখন কারেন্ট ফ্লো করে, একটা তার রেজিস্ট্যান্স আর রয়েছে, এর মধ্যে যখন কারেন্ট ফ্লো করে, তখন কি এই রেজিস্ট্যান্সের একপাশে একটা হিট উৎপন্ন হয়, হিট জেনারেট হয়। এই হিটটা বলছে এই তারের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হয় সেই কারেন্টের সাথে সমানুপাতিক হয়। এই যে মানে কারেন্ট যত বেশি হবে তত বেশি হিট উৎপন্ন হবে। বুঝতে পারলে? এবং রেজিস্ট্যান্স যত বাড়বে তত কি, রেজিস্ট্যান্স বেশি মানে কি, বাধা বেশি হবে তত কি হিট বেশি উৎপন্ন হবে। যত সময় বেশি সময় ধরে যাবে তত কি বেশি হিট উৎপন্ন হবে। তাই এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার ইন্টু আর টি পাই আমরা। এখানে প্রপোর্শনাল তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটাকে বলে থাকি আমরা জুল তুল্যাঙ্ক। সেটা কি 1/j 4.2 জুল হয়, মানে 4.2 হয় যার ভ্যালু। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি প্রবলেম করতে পারো। ওকে, এখান থেকে তুমি কি প্রবলেম করতে পারো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, অনেক সময় জিজ্ঞাসা কর। দেখো এখানে একটা কথা বলে দিই, যখন তুমি প্রথমটা যখন বলছো এখানে কিন্তু আর টি কি হয়, কনস্ট্যান্ট থাকে। যখন তুমি এটার কথা বলছো তখন কি আই আর টি কি কনস্ট্যান্ট থাকে। যখন তুমি এটার কথা বলছো তখন তোমার আই আর আর কনস্ট্যান্ট থাকে। হলো? এটা মাথায় রাখতে হবে। তুমি যখন ভাষাতে যখন বলবে, বা তোমাকে কোশ্চেনে এমসিকিউতে জিজ্ঞাসা করতে পারে যে জুলের যে সূত্রটা, হ্যাঁ, সেখানে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, তার ক্ষেত্রে কে কনস্ট্যান্ট থাকে, আর টি কনস্ট্যান্ট থাকে। বুঝতে পারলে? মানে যে থাকবে তার অপোজিটগুলো কি কনস্ট্যান্ট হবে এখানে। আর এটা কী করে আসলো সেটা নিশ্চয়ই জানো, আমরা ওই যে দেখালাম একটু আগে যে এনার্জিটা কী হয়ে থাকে, পি ইন্টু টি হয়। পি মানে কি, আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি পাবো, তাই না? পি মানে তো আই স্কোয়ার ইন্টু আর, সেটাই অ্যাকচুয়ালি লেখা হয়েছে এখানটা। ওকে, এটাই জুলের সূত্র। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা কি, ফিউজ তার। ফিউজ তারটা তোমরা সবাই দেখেছো, এটা হচ্ছে তোমাদের ফিউজ তার, যেটা তোমাদের বাড়িতে লাগানো হয়ে থাকে, যেখান থেকে কারেন্ট আসছে সেখানে কিন্তু ফিউজ তার লাগানো হয়ে থাকে। যেখানে তোমাদের মিটার রয়েছে সেই মিটার থেকে যে কারেন্ট আসছে সেই মিটারের পাশেই কিন্তু ফিউজ তার লাগানো হয়ে থাকে। প্রথম যে কেস, ফিউজ তারকে সিরিজে লাগানো হয়, সিরিজে কানেক্ট করানো হয়ে থাকে। সেকেন্ড কেস, ফিউজ তারটা লাগানো হয় কেন, হোয়াই? অ্যাকচুয়ালি ফিউজ তার কেন লাগানো হয় বলো তো? কারণ ধরো এনি হাউ তোমার বাড়িতে, মানে ট্রান্সফরমার থেকে তোমার বাড়িতে বেশি পরিমাণে কারেন্ট সাপ্লাই হয়ে যাচ্ছে। যদি যতখানি কারেন্ট আসা দরকার তত যদি বেশি পরিমাণ যদি কারেন্ট চলে আসে, তাহলে কি তোমার বাড়ির যে বাল্ব, তোমার যে মানে ফ্রিজ বলো, নানাবিধ যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রয়েছে সেগুলো কি পুড়ে যাবে, আগুন ফাগুন ধরে যাবে, নষ্ট হয়ে যেতে পারে সব জিনিসগুলো, তাই তো আগুন ধরে যেতে পারে। এই বিপদ থেকে বাঁচার জন্য ফিউজ তার আমরা ব্যবহার করে থাকি। ফিউজ তারটার কী বৈশিষ্ট্য? ফিউজ তারটার বৈশিষ্ট্য হচ্ছে তোমার এর নিম্ন গলনাঙ্ক থাকে, গলনাঙ্ক, ও উচ্চ রোধ থাকে। ঠিক আছে, নিম্ন গলনাঙ্ক থাকার জন্য কি হচ্ছে দেখো ভালো করে বোঝো, গলনাঙ্ক যেহেতু নিম্ন তার মানে কি একটুখানি বেশি হিট পেলে সে কি গলে যাবে। নিম্ন গলনাঙ্ক হওয়ার মানে কি, ধরো কোনো একটা মেটেরিয়াল রয়েছে বা মেটাল রয়েছে, যাই থাকুক না কেন, এর গলনাঙ্ক নিম্ন, তার মানে ধরো
নর্মালি ধরো একে মনে করো গলা থেকে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে, এর গলনাঙ্ক নিম্ন নিম্ন মানে কি, সেটা গলাতে হয়তো 30 ডিগ্রি সেলসিয়াস লাগলো, তো মানে কি কম টেম্পারেচারে সে কি গলে যাবে, এটা কি বলে আমরা কি নিম্ন গলনাঙ্ক। বুঝতে পারলে, যে জিনিসটা নর্মালি ধরো গলছে 100 ডিগ্রিতে, কিন্তু আমি যদি বলি তার গলনাঙ্ক নিম্ন, তার মানে কি সে আরও কম টেম্পারেচার গলে যাবে, অল্প টেম্পারেচার পেলেই সে গলে যাবে। বুঝতে পারলে, ফিউজ তারটা এর জন্য আমরা নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধ এইভাবে তৈরি করে থাকি। এর যে কম্বিনেশন থাকে মানে কী কী দিয়ে তৈরি করা হয়ে থাকে এটাকে, এক কি বলে লেড মানে সীসা ও টিন মানে এসএন এর সংকর ধাতু হলো ফিউজ তার। ক্লিয়ার হয়েছে? তাহলে সীসা ও যে টিন তার সংকর ধাতুকে বলা হয়ে থাকে ফিউজ তার, এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে এদের কম্বিনেশন যখন বাড়ানো হয় তখন সেটা কি নিম্ন গলনাঙ্ক হয় এবং উচ্চ রোধ হয়। এইবার কি হয় দেখো, তাহলে ধরো কোনো কারণে তোমার বাড়িতে বেশি পরিমাণে কারেন্ট আসছে, কোনো কারণে তোমার বাড়িতে মানে বেশি পরিমাণে ধরো কারেন্ট সাপ্লাই হচ্ছে, এনি হাও দিক দিয়ে কারেন্ট আসছে, মনে করো 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, খুব হাই কারেন্ট। তাহলে কি হবে, আগে ফিউজ তারের মধ্য দিয়ে যাবে, তাহলে ফিউজ তারটার মধ্যে যখন কারেন্ট বেশি, তাহলে আমরা হিট একটু আগে সূত্র দেখলাম কি I²R/T/J হয়, তাহলে কারেন্ট বেশি হলে কি হিট বেশি হবে, তাহলে আই বেশি থাকলে পরে তুমি বলবে যে হিট বেশি হয়, রাইট? বুঝলাম, আই বেশি মানে হিট বেশি, তাহলে কি বেশি হিট উৎপন্ন হবে। এবার হিট বেশি মানে কি, বেশি হিট পাচ্ছে, হিট বেশি মানে টেম্পারেচার বেশি, টেম্পারেচার বেশি মানে কি খুব সহজেই কি গলে যাবে সে, তাহলে কি গলনাঙ্কটা নিম্ন, তাহলে কি খুব সহজে সে কি মেল্ট হয়ে যাবে। বুঝতে পারলে, তাহলে কি সেটা ছিঁড়ে যাবে, তারটা কি গলে গিয়ে সার্কিটটাকে ব্রেক করে দেবে, সার্কিটটা কী করে দেবে, ব্রেক করে দেবে। বুঝতে পারলে, তার ফলে কি এই যে হিউজ পরিমাণ যে কারেন্ট আসে, এই কারেন্টটা কি আমাদের বাড়িতে আর প্রবেশ করতে পারবে না। এর জন্য ফিউজ তারটা ব্যবহার করা হয় থাকে, খুব খুব ইম্পর্টেন্ট জিনিসটা। বুঝতে পেরেছ? একদম কিছুই নেই, একদম ইজি জিনিস। এবার একটা জিনিস আমাকে বলো, এই যে আমাদের বাড়িতে যে কারেন্ট আমরা ইউজ করছি, আমরা সিরিজ কম্বিনেশন পড়লাম, প্যারালাল কম্বিনেশন বললাম, আমাদের বাড়িতে যে সার্কিটগুলো রয়েছে সবগুলো কি কোন কম্বিনেশন লাগানো রয়েছে, সিরিজ না প্যারালাল কম্বিনেশনে? ধরো তোমার বাড়িতে কি রয়েছে, একটা বাল্ব রয়েছে, একটা বাল্ব চলে, একটা পাখা চলে, তাই তো, একটা পাখা চলে, একটা টিভি চলে, রাইট? টিভি চলে একটা, তাহলে পাখা চলে, টিভি চলে, একটা ফ্রিজ চলে, মনে করো একটা ফ্রিজ চলে। এই যে সমস্ত যে ডিভাইসগুলো রয়েছে, এই ডিভাইসগুলোকে কোন বর্তনীতে লাগানো হয়ে থাকে, সিরিজ কম্বিনেশনে নাকি প্যারালাল কম্বিনেশন? ধরো এটা তোমার সাপ্লাই জায়গা, এটা সাপ্লাই, এখান থেকে সাপ্লাইটা হবে, ঠিক আছে? তুমি যদি সবগুলোকে সিরিজে কানেক্ট করে দিতে, তাহলে ঘটনাটা কী হতো একটুখানি দেখো। সিরিজে কানেক্ট করা মানে কি, এখান থেকে সাপ্লাই মানে একটা সুইচ তুমি দেবে এখানে, দিয়ে এটাও জ্বলবে, এটাও চলবে, এটাও চলবে, এটাও চলবে। ভাই আমার এটা চালানোর দরকার নেই এখন, এটা চালানোর দরকার নেই আমার এখন, কিন্তু একটা সুইচ দিয়ে সবগুলোই চলছে, তাহলে এটা কি সুবিধা নাকি অসুবিধা? অসুবিধা এটা। তাহলে সিরিজ কম্বিনেশনে লাগালে চলবে না, কারণ সিরিজ কম্বিনেশনে লাগানো মানে কি সবগুলো কি একসাথেই চলবে, তাই না? সবগুলোর মধ্যে তো একই পরিমাণ কারেন্ট পাস করবে, একসাথে চলবে। জিনিসটা বুঝতে পারলে? হ্যাঁ, তুমি যদি বলো যে না আমি ভাই এখানে একটা সুইচ লাগিয়ে দেবো, ভাই তুমি যদি এখানে সুইচ লাগাও, সার্কিটটা তো ক্লোজ হচ্ছে না, তাতে কোনো কিছুই চলবে না। তুমি শুধু চাইছো যে না আমি যদি তাহলে প্রত্যেকটার মাঝে মাঝে যদি সুইচ লাগিয়ে দিই তাহলে তো জ্বলার কথা, এটা চলবে, আমি যদি এটা চালাতে এটা চলবে, এটা চালাতে এটা চলবে না বাবা। কারণ কি সার্কিট যতক্ষণ পর্যন্ত না ক্লোজড হবে, মানে এটা তোমার ধরো ব্যাটারি, তাহলে ব্যাটারির পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ যতক্ষণ পর্যন্ত না পুরো যুক্ত হয়ে ক্লোজড হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো করবে না। কথাটা বুঝতে পারলে? এখানে তুমি যদি কেটে দাও, মানে এখানে যদি তুমি সুইচ সিস্টেম করে দাও, তাহলে কারেন্টটা এখানে আসলে মানে অ্যাজ আমরা বলতে পারি যে এখানে থেমে গেল, অ্যাকচুয়ালি কারেন্ট এখানে আসবেই না।
যতক্ষণ না সার্কিট ক্লোজড হয় ততক্ষণ কারেন্ট ফ্লোই করে না। যখন তুমি এটাকে ক্লোজ করে দেবে তখন কি কারেন্টটা ফুরফুর করে দিক দিয়ে যাবে, দিক দিয়ে যাবে, দিক দিয়ে যাবে, দিক দিয়ে পুরো ক্লোজড হয়ে গেল, দিয়ে প্রত্যেকটা জ্বলতে শুরু করবে। তার জন্য সিরিজ কম্বিনেশনে কিন্তু বাড়িতে কোনো কিছু লাগানো হয় না, সবগুলো কি প্যারালাল কম্বিনেশন লাগানো হয়ে থাকে। প্যারালাল কম্বিনেশন লাগালে কী হবে দেখো, সবারই অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সেম, এই ভি ভোল্টেজ ড্রপই পাবে তুমি। কিন্তু তুমি যখন এটাকে চালাতে যাবে শুধু এটা চলবে, এটা চালাতে যাবে শুধু এটা চলবে, মানে কি এরকম জাস্ট কিছুই না। ধরো এই এই রয়েছে এটা, এটা মনে করো পাখাটা রয়েছে, এটা ওকে, এটা মনে করো তোমার টিভি। তাহলে সবার মধ্যে কি ভোল্টেজ ড্রপ দেখো এ বি সেম, কিন্তু কারেন্ট দেখো এর মধ্যে দিয়ে I1, এর মধ্যে দিয়ে I2, এর মধ্যে দিয়ে I3 কারেন্ট যাচ্ছে। এবার তুমি কি করেছো, ভোল্টেজ ড্রপ দিয়ে দিয়েছো, ধরো সাপ্লাই আসলো, তুমি এইখানে একটা সুইচ তুমি লাগাও, এখানে এইখানে সুইচ লাগাও, এইখানে সুইচ লাগাও, এখানে সুইচ লাগাও। তুমি মনে করছো শুধুমাত্র এই লাইট জ্বালাবো, সুইচটা কানেক্ট করে দাও, দেখো সার্কিট কিন্তু ক্লোজ হবে। এখানে ব্যাটারি রয়েছে, সার্কিটটা দেখো ক্লোজ হচ্ছে, এই পজিটিভ দিয়ে গেল 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 ক্লোজ করে দিয়েছো, এই আসলো এদিক দিয়ে এদিক দিয়ে, কিন্তু এগুলোর মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট যাবে না, কারণ কি এটা তো ক্লোজ নেই, কারেন্ট এদিক দিয়ে যাবে না। ধরো তোমার এখন ফ্যানও চালাতে হবে, তাহলে ফ্যানটা কানেক্ট করে দাও, তাহলে কারেন্ট দেখো এদিক দিয়ে এদিক দিয়েও যাবে প্লাস এদিক দিয়ে যাবে, যে দুটো ক্লোজড হয়ে আছে। তুমি যদি মনে করো না আমি ভাই এটা চালাবো না, অফ করে দাও, তো এদিক দিয়ে কারেন্ট যাবে। তুমি যদি মনে করো না আমি ফ্যানও চালাবো না, লাইটও জ্বালাবো না, টিভি দেখবো শুধু, টিভিটা কানেক্ট করে দাও, শুধু টিভি চলবে। তাহলে আমাদের বাড়িতে কি প্যারালাল কম্বিনেশনে সব কিছু লাগানো হয়ে আছে, বুঝতে পারলে? আশা করি জিনিসগুলো সব বোঝাতে পারলাম। এগুলো ভালো করে দেখো, ভালো করে প্র্যাকটিস করো, এর বাইরে কিচ্ছু আসবে না, এর বাইরে কিচ্ছু আসবে না, এগুলো একটুখানি প্র্যাকটিস করো, সব হয়ে যাবে, বুঝতে পারলে? আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক 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 বেশি করে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সো থ্যাংক ইউ।